অর্ধ উলঙ্গ অবস্থায় কারোর সাথে ভিডিও কলে কথা বলছে ক্লাসরুমে। এমন সময় ক্লাসে ঢুকে পড়ে বোকা ছেলে দুদু মিয়া। আর দাঁড়িয়ে দেখছিল হিয়ার চরম উত্তেজনার। দুদু মিয়া ভয়ে চিৎকার দিয়ে ওঠে। দুদুর চিৎকার শুনে হিয়া চমকে যায় আর ভয়ে তাড়াতাড়ি জামা পরে দুদু মিয়ার কাছে আসে। হিয়া ভয়ে ভয়ে দুদু মিয়ার কাছে আসে। আপনি কে? আমি দুদু। চোখ বড় বড় করে। প্লিজ ভাইয়া, কাউকে কিছু বলবেন না। আপনি কে বলুন? আমি দুদু। এবার হিয়া রেগে পড়ল। আরে, আপনি যা দেখা দেখেছেন তো আবার বলছেন কেন? না বলছি মানে আমি দুদু। কি মিয়া মিয়া ফাজলামি করেন আমার সাথে? এই যে আমার আইডি কার্ড দেখেন। আচ্ছা আপনি কি করছিলেন? ওই তো মেকআপ ঠিক করছিলাম। ও এইভাবে মেকআপ ঠিক করে বুঝি? আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টের? আমি এই ডিপার্টমেন্টে আজই নতুন আসছি, মানে আমি ট্রান্সফার হয়ে আসছি। ও, তাহলে তো একই ডিপার্টমেন্টে আমরা। প্লিজ কাউকে বলো না। দুদু মিয়া দাঁত বের করে একটা হাসি দিয়ে। আচ্ছা বলবো না। হিয়ার কাছে বিচ্ছিরি লাগলো, কিছু করার নেই, মেনে নিতেই হবে। আচ্ছা, এত সকালে আসছো কেন? আমি নতুন তো, তাই চিনি না জানি না, তাই আর কি। হিয়া অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইউনিভার্সিটির 10টা সুন্দরী মেয়ের মধ্যে হিয়া একজন। আর দুদু মিয়া হাবা বোকা একটা ছেলে। লিরিডেলা ফুল হাতা শার্ট গায়ে, বাচ্চাদের মতো মাথায় সিথি করা, আর স্কুলের বাচ্চাদের মতো ব্যাগ কাঁধে। দেখতে অদ্ভুত। 2025 সালে এসে এমন ছেলে আছে ভাবতেই অবাক লাগে। যাক সে কথা, আবার গল্পে ফিরে আসি। একে একে সব স্টুডেন্ট চলে আসে আর 10টায় ক্লাস শুরু হয়। রফিক স্যারের প্রথম ক্লাসটা এসে সবার দিকে তাকাতে নতুন মুখ দেখতে পায়। এই তুমি কে? তোমাকে তো আগে দেখি নাই। নাম কি? স্যার আমি হ্যাঁ, কি নাম? স্যার আমি দুদু মিয়া। সবাই হু হু করে হেসে দেয় নাম শুনে। স্যার সবাইকে থামিয়ে, তা কি করো? এই কথা শুনে স্যারের মুখের দিকে সবাই তাকিয়ে আছে। আর স্যার ব্যাপারটা বুঝতে পারলো, তাই কাশি দিয়ে বললেন, মানে বলতে চাইছি তুমি বসে কি করছিলে? আচ্ছা বাদ দাও, তোমাকে তো আগে দেখি নাই। স্যার আমি আজই ট্রান্সফার নিয়ে এই ভার্সিটিতে আসছি। আচ্ছা বসো। সন্ধ্যা 7টায় হিয়া ফোনটা হাতে নেয়, দেখে 7টা মিস কল। আর ফোনে টাকা না থাকায় তখন ফেসবুকে লগ ইন করে, দেখে 100+ মেসেজ দেখে অবাকই হয়েছে। অনেক মেসেজ করেছে, সব এমন। আপু, শর্ট ফিল্মটা কিন্তু অস্থির হইছে, আরও দেখতে চাই। আপনি এত হট কেন? আরও নিচের দিকে ফ্রেন্ডরা মেসেজ করেছে, হিয়া, এসব কি ভিডিও পিক দেখলাম? তুই এমন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হিয়া খুব চিন্তায় পড়ে যায় যে কি হয়েছে। এমন সময় একজন একটা ভিডিও পাঠায়, আর সেই ভিডিওতে হিয়া যেটা আজ সকালের, তাহলে কি দুদু মিয়াকে ভেবে আবার টাইম লাইনে দেখতে লাগলো। আর যা দেখলো তা হলো লিমনের আইডি থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে, আবার হিয়াকে ট্যাগ করা হয়েছে। হিয়া মুহূর্তেই মাথা ঘুরে পড়েছে। লিমন যে এমন করবে তার স্বপ্নেও ভাবতে পারেনি হিয়া। হিয়া বাইরে যেতে পারে না। হিয়ার বড় আপু রিয়া এসে বলে, তুই এতটা জঘন্য কাজ করবি তা কোনোদিন ভাবতে পারিনি। যদি বাবা মা জানতে পারে কি হবে জানিস? আমার তো মনে হয় না এসব গোপন থাকবে। 2 ঘন্টায় লাইক করেছে 20,000, শেয়ার 25,000, আর কমেন্ট তো বলার বাইরে। ছেলেটাকে নাম বল, ঠিকানা দে, আমি কথা বলবো। হিয়া তার বড় আপু রিয়াকে ঠিকানা দেয়, তারপর ফোন দেয় লিমনকে। কিন্তু লিমনের ফোন বন্ধ। সারা রাত ট্রাই করে কিন্তু লিমনের ফোন আপ। হিয়া বাড়ি থেকে লজ্জায় বের হতে পারে না। হিয়ার বড় বোন রিয়া পরের দিন লিমনের বাসায় যায়, সাথে হিয়াকে নিয়ে যায়। বাসার সামনে রিক্সা থেকে নেমে দেখে অনেক মানুষ বাসায়, আর কিছু একটা বলাবলি করছে। 2 বোন বাসার ভিতরে যায়, কিন্তু ঘর ভর্তি মানুষ আর পুলিশও দেখা যাচ্ছে। হিয়ার একটু এগিয়ে যায় মানুষজন, কিন্তু কিছু একটা ভিড় করে দেখছে। হিয়া ভিড় ঢেলে ভিতরে যেতেই দেখে লিমনের ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে, মানে লিমন খুন হয়েছে। লিমনের সারা শরীরে পেরেক মারা, লিমনের পুরুষাঙ্গে 2টো পেরেক মারা, আর বুকের উপর চামড়া কেটে লেখা ব্ল্যাক ভাইরাস। যে ভিডিও ভাইরাল করেছে সে এখন লাশ হয়ে পড়ে আছে, আর হিয়ার জীবনটাও অন্ধকারে ঢেকে গেল। হিয়া আর রিয়া বাড়ি চলে আসে। রিয়া বলে, তুই তোর ফোন বন্ধ রাখ, নতুন কোনো ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। এখন হিয়ার মনে একটাই প্রশ্ন,
লিমনকে কে খুন করবে? আমার জানা মতে তো কারো ক্ষতি করে নাই। কিন্তু হিয়া ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। হিয়া আজ 5 দিন হলো ইউনিভার্সিটিতে আসে না। একদিন এসেছিল, কিন্তু বাজে কথা শুনতে হয়, তাই আর আসা হয় না। কিন্তু এই কয়েকদিনে দুদু মিয়া একটা মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটা একটা বোরকাওয়ালি, কলেজে আসে বোরকা পরে, খুব পর্দা করে মেয়েটা। মেয়েটা কারোর সাথে কথা বলে না, কথা বলেও খুব কম কথা বলে। দুদু মিয়ার প্রথম মেয়েটার সাথে সেতে কথা বলতে যায়। আসসালামু আলাইকুম, আমি দুদু মিয়া, আপনার নাম কি? মেয়েটা সালামের উত্তর দিয়ে বলে, আমি মাইসা। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কেন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে যাবো? হ্যাঁ, তাই তো, আমার সাথে কেন বন্ধুত্ব করতে যাবেন? আমি তো বোকা হাবলা বলদ। কথাগুলো কান্নার সুরে বলল। হে আল্লাহ, আপনি কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না। তো কি গল্প, আল্লাহ আমারে বোকা বানায় পাঠাইছে দুনিয়ায়। আচ্ছা আচ্ছা, মায়েশা একটু ভেবে বলল, অত বোকা বন্ধু হলে সমস্যা নেই। আচ্ছা, আমরা ফ্রেন্ড, কিন্তু কিছু শর্ত আছে। বলেন। আমাকে কখনো দেখতে চাইবেন না। 2, আমাকে কখনো ছোঁয়া যাবে না। আচ্ছা, আমি বোকা মানুষ, ছুঁয়ে কি করব? আর তোমাকে আমি অন্য নামে ডাকবো। দুদু মিয়া, কেমন একটা হাসি পায়। তুমি বললে বাপের নাম সহ চেঞ্জ করে ফেলবো। আরে, বাবার নাম চেঞ্জ করতে হবে না। তাহলে আজ থেকে তোমার নাম হবে রিয়াদ। আচ্ছা ঠিক আছে। মায়েশা তখন বলল, আচ্ছা রিয়াদ, রিয়াদ কে? তোমার নাম তো রিয়াদ। ও, আমিই তো রিয়াদ। তুমি কি টাঙ্গাইল এসপি পার্ক চেনো? চিনব না কেন, আমরা বাসার কাছেই তো। আমাকে নিয়ে যাবা? আমি কখনো কোনো পার্কে যাইনি। আমার পার্ক দেখতে খুব ইচ্ছে। নিয়ে যাবো। আচ্ছা, আমাদের ক্লাসের হিয়ার ঘটনা কি জানো? আমি অনেক কিছু জানি, বলা যাইব না। আমরা না ফ্রেন্ড, আর ফ্রেন্ডকে সব বলতে হয়, তাই সব কইতেই হয়। তাহলে ক্যাম্পাসে চল, এখানে না। তারপর দুজনে ক্যাম্পাসে যায়। তারপর সব মায়েশাকে বলে। রিয়াদ আর মায়েশা ক্যাম্পাসে ঝালমুড়ি খাচ্ছিল। এমন সময় কিছু ছেলে মায়েশাকে টিজ করে, কিছু বাজে কথা বলে, বোরখা ধরে টানাটানি করে। রিয়াদ কিছু বলতে গেলে মায়েশা বাধা দেয়। সেদিন ওই ঘটনা ওখানেই শেষ। সারাদিন পরে হিয়া ফোনটা হাতে নেয়, আর অবাক করা কাণ্ড দেখে লিমনের আইডি অ্যাক্টিভ দেখতে পায়। এইটা কিভাবে সম্ভব? লিমনের ফোন তো পাওয়া যাচ্ছিল না শুনলাম। তাহলে লিমন এসব ভাইরাল করেনি? তাহলে কি আইডি হ্যাক করা হয়েছে? এমন সময় লিমনের আইডি থেকে মেসেজ আসে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি লিমন না। তাহলে কে আপনি? আমি ব্ল্যাক ভাইরাস। কথাটা শুনে হিয়ার অন্তরটা কেঁপে ওঠে। আমাকে মেসেজ করছেন কেন? হিসাব বোঝো নাই? তোমার ওপরে যাওয়ার টাইম হয়ে গেছে। হিয়া ভয়ে ভয়ে বলে, আমি কি করছি? তুমি একটা সমাজের ভাইরাস। 3টে ছেলের সাথে তোর শারীরিক সম্পর্ক হয়েছে। আপনি জানলেন কিভাবে? আর এসব মিথ্যা কথা। এসব মিথ্যা না, তাদের কাছ থেকে আবার 1 লাখ টাকা করে নিয়েছো। একজন এসবের ভয়ে সুসাইড করেছে। এসব মিথ্যা, আমি কিছুই করিনি। তখন কিছু ভিডিও পাঠায়, আর সেই সব দেখে হিয়ার চোখ কপালে উঠে যায়। তখন ব্ল্যাক ভাইরাস একটা ভয়েস মেসেজ পাঠায়, বলে, তোকে মরতে হবে। তুই যদি নিজে সুসাইড না করিস, তোর সব ভিডিও ভাইরাল করব। তোর বাবা মায়ের ফোনে দিব এই সব ভিডিও। প্লিজ এসব করবেন না। আমি যে কি করতে পারি তা তোর কল্পনার বাইরে। তাই বলছি, তুই সুসাইড কর, আর হাত কেটে লিখবি ব্ল্যাক ভাইরাস। এসব করতে হবে। আমি ভিডিও কল দিব তারপর। আর হিয়া তাই করলো। ব্ল্যাক ভাইরাস যা বলল। পরের দিন সকালবেলা হিয়ার লাশ ফ্যানে ঝুলছে, আর হাত কেটে লেখা ব্ল্যাক ভাইরাস। পুলিশ আসে, আর ব্ল্যাক ভাইরাস লেখা দেখে চমকে যায়। কারো মাথায় ঢোকে না এই ব্ল্যাক ভাইরাসটা কে আসলে। হিয়ার লাশ ফ্যানে ঝুলছে, পুলিশ কোনো খুনির কোনো চিহ্ন পাচ্ছে না কোনো প্রমাণ। হিয়ার ফোন থেকে কিছু বের করবে তাও সম্ভব না। ফোনের সিস্টেম পুরো খারাপ হয়ে গেছে। হিয়া সুইসাইডে কলেজে ভালোই সাড়া ফেলেছে। পরের দিন কলেজের ক্যাম্পাসে বসে একা মায়েশা। রিয়া দৌড়ে এসে বলে, মাইলা মাইলা শুনছো? আমাকে কি নামে ডাকলে? মাইলা, সরি মাইশা। তুমি না, কে বলবা রিয়াদ? রিয়াদটা আবার কে? একথা শুনে মায়েশা চোখ বড় বড় করে তাকায়। ও, মনে পড়েছে, আমিই তো রিয়াদ। নো দুদু মিয়া। এবার বলে কি হয়েছে? ওই যে একটা মেয়ের কথা বলেছিলাম না, কোন মেয়ের কথা বলছি না?
ওই যে ল্যাংটা হয়ে ফোনে কথা বলছিল লিয়া। ছি, এসব কি বলছো? লিয়া না, হিয়া। আরে যাই হোক, সে ল্যাংটা মেয়েটা কাল রাতে নাকি সুসাইড করেছে। ছি, তুমি আমার সাথে বলছো? তোমার এসব খবর রাখার দরকার নেই, তুমি বোকাশোকা দূরে দূরে থাকবা। আমি শুনলাম আর কি। আমাকে না, তোমার এসপি পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল। ও হ্যাঁ, নিয়ে যাবো তো। কবে যাওয়া কও? কাল যাবো তাহলে। আচ্ছা। আচ্ছা রিয়া, তোমার প্রেম করতে ইচ্ছে করে না? রিয়াদ এদিক ওদিক তাকিয়ে তুমি করে কও, এখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নাই। আর আমি তো দু বলে জিব্বা বের করে কামড় দিয়া, ও আমি তো রিয়াদ, সলি সলি। মাইশা হেসে বলে, তোমার কথা এমন হয় শুনে আমার হাসি পায়, প্লিজ রাগ করো না। রাগ কইরা কি হইব? মাইশা একটা মেয়েকে লক্ষ্য করে বলে। ওই যে দেখছো, একটা মেয়ে বসে আছে। রিয়াদ মাথা নেড়ে দেখছি তো। মেয়েটি দেখতে কেমন মেলা সুন্দর, মায়া কিন্তু মায়াটা মনে হয় অনেক গরিব, তাই না? যাই মায়াটারে 100 টাকা দিয়ে আসি। ওই কই যাও? বসো বলছি। মার একটাও মাটিতে পড়বে না, সব তোমার পিঠে পড়বে। কি দেখে মনে হচ্ছে ও গরিব? ওরে আল্লাহ, দেখো না, ছিঁড়া একটা প্যান্ট পরে আছে আর কোনো ছেলের কাছ থেকে একটা শার্ট ধার করে আনছে। বলেছে তোমাকে ও গরিব? ওর চেহারা দেখেছো? ওকে দেখে গরিব মনে হয়? আমি তো ওটাই কই, আল্লাহ ওরে রোগ দিছি, কিন্তু টাকা পয়সা দেয় নাই। আহারে, যাই আমি 100 টাকা দিয়ে আসি আর বলে আসি আমার মাথাতে হাত বুলিয়া দোয়া কইরা দেন, আপনার মতো যেন 10টা বউ পাই। বলে উঠে চলে গেল। মাইশা ডাকতে লাগলো, ওই জিও না, মারবে কিন্তু এরিয়াত। কিন্তু চলে গেল। একটু পর ও বাবা, ও মা, বাঁচাও গো। 3 মিনিট পর মাইশার সামনে এসে মাইলা আমারে ওরা মাইলা শেষ করে ফেলাইছে। আমি আগেই বলেছিলাম জিও না, মারবে। আমার কথা শুনলা না? আর ওই চিরাপেন না, ওটাই ফ্যাশন, বুঝলা হাবলা একটা। মাইশা রিয়াদের কথা আগামাথা কিছুই বুঝতে পারল না, বলে চলে গেল। ওই মেয়েটার নাম নীলিমা। দিনে নতুন বয়ফ্রেন্ড পটায়, কত ছেলের যে জীবন নষ্ট করেছে এই রূপ দেখিয়ে তা বলার বাইরে। নীলিমা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। আর নীলিমা এমন একটা চক্র চালায় যে চক্রে 5 জন মেয়ে আছে। আর সেটা হলো ফেসবুক প্রেমের সম্পর্ক করে মিট করতে আসা ছেলেদের কাছ থেকে টাকা, মোবাইল এসব রেখে দিত। আমাদের দেশে এমন অনেক হয়, হয়তো লজ্জায় অনেকে বলে না। 2 দিন পর মাইশা রিয়াদকে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি, তুমি আমার বন্ধু, এটা তোমার জানার অধিকার আছে। কথাটা শুনে রিয়াদের চোখ থেকে টুপ টুপ করে পানি ঝরতে লাগলো। মাইশা রিয়াদের চোখের দিকে তাকাতে মাইশা কিছু বলার আগে রিয়াদ বলল, দেখো তো আমার চোখে কি গেল, আমার 2 চোখ দিয়ে পানি পড়ছে। রিয়াদ একটু পর বলল, বের হয়ে গেছে। বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে বলল রিয়াদ, তাহলে ট্রিটটা কবে দিচ্ছ? খুব তাড়াতাড়ি দিব, কিন্তু তার সাথে না, ঝগড়া চলছে একটা বিষয় নিয়ে। রিয়াদ আর সেদিন ক্লাস করলো না, শরীর খারাপ বলে চলে গেল। মাইশাও বাসায় চলে যায়। বাসায় যেতেই মাইশার বিএফ রাজ মেসেজ করলো। রাজ তখন বলে, তাহলে তুমি তোমার নোটপিক দিবা না? এসব দিলে কি ভালোবাসা প্রমাণ হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আর বিয়েও আমি করব, আর ওই সপ্তাহ আমার জন্যই। সেটা বিয়ের পর, এখন না প্লিজ। প্লিজ রাজ, এসবের জন্য আমাকে চাপ দিও না। তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিশ্বাস করো না? আমাদের রিলেশনেরই 7 মাস হয়ে গেছে, তার জন্য আজ পর্যন্ত দেখা করোনি। তুমি ভুল বুঝতেছো, আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ। না, আমি বিশ্বাস করি না। কিন্তু একসময় মাইশা রাজি হয়েছে নোটপিক দিতে, কিন্তু আগে একটা শর্ত দেয়। মাইশা বলল, আগে তোমার নোটপিক দিতে হবে, তারপর আমি দিব। রাজ অনেক খুশি। মুহূর্তেই রাজ তার নোটপিক দেয়। আর এদিকে রাজ ব্যাকুল হয়ে আছে মাইশার নোটপিক দেখার জন্য, আর বলছে। মাইশা, তোমার নোটপিক দাও। তারপর মাইশা তার নোটপিক দেয়, আর রাজ সেগুলো মন ভরে দেখে। এদিকে রিয়ার মনমরা হয়ে থাকে, আগের মতন কথা বলে না, সে আগের দুদু মিয়া হয়ে গেছে। রিয়াদ ক্যাম্পাসে বসে আছে একা। এমন সময় মাইশা এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ ক্লাস করলে না কেন? এমনি। কি মন খারাপ? না। তাহলে ক্লাসে গেলে না কেন?
রিয়াদ একটু বিরক্ত হয়ে বলল, না এমনি। এমন করছো কেন? বলবা তো মন খারাপ কেন? বোকাদের মন খারাপ কেন কারণ লাগে না। এমন সময় মাইশার ফোনটা বেজে উঠল। মাইশা তখন বলল, রাজ ফোন করেছে, আমাকে যেতে হবে। আজ ওর সাথে প্রথম মিট করতে যাচ্ছি, তুমি যাবে? আমি একটু বাসায় যাব, আম্মা আজ বাসায় তাড়াতাড়ি যাইতে কইছে। আচ্ছা তাহলে আমি যাই। রিয়াদ বসে রইল, মন খারাপ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মাইশা রাজের সাথে দেখা করলো, দুজনে খুব খুশি। কিন্তু কথার এক পর্যায়ে রাজ বলে বসে, চলো আজ কোনো এক হোটেলে যাই। মাইশা আকাশ থেকে মনে হয় পড়লো কথাটা শুনে। কি বললা তুমি? বলছিলাম চলো হোটেলে যাই। হোটেলে কেন? একা একটু সময় কাটালাম, দুজনে কথা বললাম। আর তুমি তো মুখ থেকে পর্দায় সরাচ্ছ না। লাগবে না, কথা বলার থাকলে এখানে বলো। আমি কোথাও যেতে পারবো না। আর তুমি আমাকে অন্য ৮-১০টা মেয়ের মতো মনে করলে ভুল করবে। তাহলে তুমি যাবে না? না আমি যাবো না। রাজ তখন ওখানেই ব্ল্যাকমেল করা শুরু করলো, বলল, তুমি যদি না চাও তাহলে তোমার নোটপিকগুলো ভাইরাল করে দিব। মাইশা তখন বলল, তুমি এমন এখনো এই কুপ্রস্তাব দিচ্ছ? ছি রাজ, ছি। আমার সাথে এখন না গেলে পরে বুঝতে পারবে আমি কি। কি রাজ, আমি ভাবতেও পারিনি তুমি এমন। আমি এমন কত খারাপ তা হয়তো তুমি জানো না। কিন্তু মায়েশা রাজের কথায় কান না দিয়ে চলে গেল। রাত ৮টা বাজে। এমন সময় রিয়াদ ফোন দেয় মায়েশাকে। হ্যাঁ রিয়াদ বলো। তোমার আইডি থেকে ওইসব কি দেখছি, কিছু অশ্লীল পিক তোমার আইডিতে টেক করা, উপরে তোমার নাম লেখা। বলছো? ফোন কেটে দিয়ে তখন রাজকে ফোন দেয় আর বলে, আমি তোমার কথাই রাজি। মায়েশা ফোন কেটে দিয়ে ফেসবুকে লগ ইন করে দেখে রাজের আইডি নাই। আবার কিছুক্ষণ যেতে আবার রাজের আইডি ফিরে এসেছে, কিন্তু সেখানে রাজের নোট, ভিডিও আর পিক। তখন রাজ আবার মাইশাকে ফোন দেয় আর বলে, মাইশা এটা কি করলা তুমি? তুমি আমার আইডি হ্যাক করে নিলা, কিন্তু আমার ভিডিও আপলোড দিলা কেন? প্লিজ ওইসব ডিলিট করো। মাইশা তখন বলল, আমি তো কিচ্ছু করিনি, আমি এসব বুঝি না কি। আস্তে আস্তে রাজের 7টা ভিডিও আপলোড হলো। সেগুলো এমন ভিডিও, এর আগে 7টা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে ব্ল্যাকমেল করে তাদের সাথে সেক্স করেছে। এগুলো আবার রাজ গোপন ভিডিও করে ব্ল্যাকমেল করতো। ভিডিওগুলো রাখা থাকতো রাজের ল্যাপটপে। তখন রাজ এক হ্যাকারকে তার ল্যাপটপটা দেখায়। তখন সেই হ্যাকার বলে, আপনার ল্যাপটপ হ্যাক হয়েছে আর সব ডাটা চুরি হয়ে গেছে। আপনার ল্যাপটপটি এখন ব্ল্যাক ভাইরাস হ্যাকারদের দখলে। রাজ হতাশা হয়ে বসে পড়ে। তার কারণ রাজের কুকর্মের সব প্রমাণ ল্যাপটপে রাখা ছিল। কত মেয়ের যে জীবন নষ্ট করেছে রাজ, তা বলার বাহিরে। আবার রাজ পতিতালয়ে ব্যবসা করত, সুন্দরী মেয়েদের পতিতালয় বিক্রি করে দিয়েছে। রাজ ভদ্র সমাজে থাকে, তাই হয়তো বুঝতে পারে না মানুষ। ভদ্রতার আড়ালে যে জানোয়ার লুকিয়ে আছে তা হয়তো অনেকে জানে না। রাজ তখন হ্যাকারকে বলল, আপনি ব্ল্যাক ভাইরাসকে ধরে দিতে পারবেন? হ্যাকার তখন বলল, সরি, পারবো না, এটা আমার ক্ষমতার বাইরে। আর রাজ বুঝে গেছে তার উপর ব্ল্যাক ভাইরাসের নজর পড়েছে, তাই ব্ল্যাক ভাইরাসের অজানা কিছুই নাই। রাজ কতটা পাপী, যেমন ভাবনা তেমন কাজ। সকাল হতেই মানুষের ভিড় কলেজের গেটের সামনে, অনেক মানুষের সমাগম। তখন মাইশা রিয়াদ কলেজে আসছিল। গেটের সামনে মানুষ দেখে এগিয়ে যায়, দেখার জন্য কি হয়েছে, এত ভিড় কিসের। মাইশা জায়গায় দাঁড়িয়ে দেখেই বেহুশ, কারণ ওইটা ছিল রাজ। মাইশা রাজকে দেখে জ্ঞান হারায়নি। রাজকে খুব বাজেভাবে মারা হয়েছে, সারা শরীরে পেরেক মারা, আর জিহ্বাটা হয়তো টেনে বের করে কপালের সাথে পেরেক মেরে আটকে দিয়েছে। আর রাজের পুরুষাঙ্গ পেঁয়াজের মতো কুচি কুচি করে কাটা, আর পাশে ল্যাপটপে রাজের কুকর্মের ভিডিও প্লে করা। সেগুলো পাবলিক দেখছে আর বলছে ঠিক কাজ করেছে। তখন পুরো কলেজে হইচই পড়ে যায়। মায়েশাকে নিয়ে ধরে নিয়ে কলেজে ক্যাম্পাসে যায়। মুখে পানি দিতে মায়েশার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে রিয়াদকে জড়িয়ে ধরে বলে, আমাকে বাড়ি নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আচ্ছা আমার কিছু হবে না তো? রিয়াদ বলে, না রিয়াদ তোমার কিছু হবে না। আচ্ছা ওকে কে মারলো? এভাবে ওর ব্যাপারে তো শুধু তুমিই জানতে, আর তো কেউ জানতো না। রিয়াদ, তুমি কি আমার সাথে অভিনয় করছো নাকি? তুমি পাগল নাকি? আমি অভিনয় করতে যাব কেন? আমি তো রাজকে আমার নোটপিক দিয়েছিলাম, তাহলে সেগুলো কি হবে? আরে চিন্তা করো না, তো ব্ল্যাক ভাইরাস সব মুছে দিয়েছে।
ব্ল্যাক ভাইরাস মুছে দিচ্ছে, তুমি জানলে কেমনে? তুমি কে আসলে রিয়াদ, বলো। তুমি রাজের সেক্স ভিডিও ভাইরাল করেছো, বলো তুমি কে? মাইশার কথা শুনে রিয়াদ বলল, তুমি এসব কি কইতাছো? আমি দুদু মিয়া, তোমার কথায় আগামাথা কিছুই বুঝতাছি না। আর সেক্স ভিডিও কি মাইশা? চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস টেনে নিয়ে বলল, সরি, আসলে আমার মাথা ঠিক নেই। আমি এখন কি করব? কি করব মানে মাইশা, তুমি কি আমাকে সন্দেহ করো? মাইশা চুপ করে আছে, কোনো কথা বলছে না। রিয়াদ বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমার মনে থাকে গোপনে, তাই বলে আমি এরকম কিছু করব না। আর আমার এত সাহসও নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বাসতে হবে না। আর এটাও জানি তুমি কোনোদিনও ভালোবাসবে না, তাই আমি একাই নীরবে ভালোবেসে যাব। কথাগুলো মাইশা এক দৃষ্টিতে তাকিয়ে শুনল, কিন্তু কোনো রেসপন্স নেই। রিয়াদের মতো রিয়াদ কথা বলে উঠে চলে গেল। এদিকে রাজের খুন নিয়ে কলেজে হইচই পড়ে গেল। সবাই বলছে কাজটা কলেজের কেউ করেছে, আবার নাকি কয়েকজনকে ধরেছে। আর যদি ওই ল্যাপটপটা না থাকতো আরও অনেক ধরাধরি হতো। ল্যাপটপটা থাকার জন্য আসল সত্যিটা সবার সামনে এসেছে, যার জন্য মাইশাও বেঁচে গিয়েছে, কারণ মাইশাও রাজের শিকার ছিল। রাজ খুন হওয়ার পর সারা কলেজে সিসি ক্যামেরা লাগানো হয়। 5 দিন পর দুদু মিয়া কলেজে আসে। ক্লাসে ঢুকতে কিছু বকাটে ছেলে দুদু মিয়াকে ডাকে। ওই যে দুধ। ভাইয়া, আমার নাম দুধ না, আমার নাম দুদু মিয়া। আরেকজন বলে, ছোট ভাই, তুমি কি জানো কলেজে সিসি ক্যামেরা লাগানো হয়েছে? না তো ভাইয়া। সবাইকে ওই সিসি ক্যামেরার সামনে গিয়ে নিজের পরিচয় বলতে হয়, আর চোখ মারতে হয়, আর একটা পাসওয়ার্ড বলতে হয়। এ ভাই, আমারে বোকা বানাইবেন না। ফেসবুকে যাইতা পাসওয়ার্ড লাগে, আমি এখানে কিসের পিন এক বসাইতে বলবো? আরে ছোট ভাই, তুমি যে দুদু মিয়ার সেটার পাসওয়ার্ড। না, আমি বলুম না। না হলে সবাই বলবে তুমি ব্ল্যাক ভাইরাস। আল্লাহ, তাই নাকি? তাই আগে আমার পরিচয়টা দিয়ে আসি। ভাই, পাসওয়ার্ডটা কি? বোকা দুদু মিয়া কি জানতো সিসিটিভির ফুটেজ দেখে কোনো ম্যাডাম সিসি ক্যামেরার সামনে গিয়ে। হাই, আমি দুদু মিয়া। আমি অনেক চালাক একটা পোলা, কিন্তু সবাই বোকা বলে। তখন দুদু মিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, আই লাভ ইউ, আমি কিন্তু ব্ল্যাক ভাইরাস না। এমন সময় একটা চশমা পরা ছেলে এসে বলল। সরি ম্যাম, এটা র্যাগিং ছিল। আর ছেলেটা বকাটেদের বলল, ব্ল্যাক ভাইরাস নিয়ে মজা করো না, এর ফল কিন্তু ভালো হবে না। ব্ল্যাক ভাইরাসের কথা শুনে সবাই চুপ করে চলে যায়। আর ছেলেটা দুদু মিয়াকে ধমক দিয়ে বলল, তুমি তো আসলেই গাধা একটা। তুমি জানো কি হতো যদি এখন না আসতাম? এই ব্ল্যাক ভাইরাসের কথা আর একবারও উচ্চারণ করবে না। এখন যাও। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম পলাশ। যাও তুমি এখন। পলাশ ছেলেটা কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখা যাচ্ছে, কিন্তু কেউ বলতে পারে না পলাশকে সারাদিন ফোন দিয়ে পড়ে থাকে। কারোর সাথে তেমন কোনো কথাও বলে না। দুদু মিয়া একা ক্লাসে বসে। মাইশাকে ছাড়া ভালো লাগে না, কিন্তু কিছুদিন হলো মাইশাও আসছে না। ফোনটা অফ। দুদু মিয়া ক্লাস না করে বেরিয়ে যায়, যেখানেই যায় ভালো লাগে না। এভাবে 4-5 দিন কেটে গেল। মাইশার কোনো খবর নেই। রিয়াদ ক্যাম্পাসে বসেই ফোনেই কথা বলছিল। এমন সময় পিছন থেকে মাইশা এসে বলল, জিএপের সাথে কথা হচ্ছে? মাইশার উপস্থিতিতে রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি ব্যাপার, এমন হাঁ করে দেখছো ভূত দেখার মতো? রিয়াদ মনে মনে, ফোনে কি কথা বললাম, হয়তো শুনতেই পাইনি। কি ব্যাপার, বলছো না কেন? কার সাথে কথা বলছিলে? ওই তো মায়ের সাথে কথা বলছিলাম। রিয়াদ কিছু একটা নিয়ে চিন্তিত আছে, তা মাইশা খুব ভালো করে বুঝতে পেরেছে, কারণ অনেকদিন পর দেখা হলো। রিয়াদের কোনো রেসপন্স নেই। মাইশা বলল, রিয়াদ, কোনো কিছু বলছো না কেন? আমি কি তোমাকে বিরক্ত করলাম? আমি চলে যাব। একটু বসো, আমি ফোনে কথা বলে আসছি। বলে রিয়াদ চলে গেল ফোনে কথা বলতে। মাইশা কিছুই বুঝতে পারল না রিয়াদ কেমন যেন হয়ে গেছে। এই কয়েকদিনে নাকি রাগ করে আছে। যাক, কিছুক্ষণ পর আসলো রিয়াদ, এসে বলল, এতদিন কই ছিলে মাইশা? আমার একটা কাজ ছিল, তাই আসতে পারিনি। কেন ফোন অফ ছিল কেন? এমনি। আমি আজ একটা কথা বলতে চাই। এমনি বলো। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেও ভালোবাসতে হবে। আমি আর পারছি না তোমাকে ছাড়া। রিয়াদ, তুমি কি পাগল? এটা তো আমাদের কথা ছিল না। কথা ছিল না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মাইশার হাত ধরে বলল, রিয়াদ, হাত ছাড়ো। ক্যাম্পাসে কোনো হাঙ্গামা করো না, পুলিশ আছে পাশেই। রাজের ঘটনার পর থেকে ক্যাম্পাসে সব সময় পুলিশ। মাইশা খুব রেগে বলল,
তুমি ভাবলে কি করে তোমার মতো বোকা আবুল মার্কা ছেলের সাথে আমি প্রেম করব? তোর সাথে আমার চাই তোর দিকে তাকিয়ে দেখ আর আমার দিকে তাকিয়ে দেখ। রিয়া তখন উচ্চ স্বরে কথা বলতে থাকে। এক সময় দুজনের কথা কাটাকাটির মাঝখানে পুলিশ এসে যায়। পুলিশ আসতেই মাইশা বলে বসলো, স্যার এই ছেলেটা আমাকে এপ্রিজিং করছে। রিয়াদকে পুলিশ ধরে নিয়ে যায়। পরের দিন ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল। রিয়াদ ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে, কানে মিনি ব্লুটুথ হেডফোন লাগানো। নীল রঙের শাড়ি পরে একটি মেয়ে ঘোরাঘুরি করছে, দেখতে অনেক স্মার্ট সুন্দরী, কিন্তু সেদিকে রিয়াদের কোনো নজর নেই। মেয়েটা একসময় রিয়াদের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোমাকে না কাল পুলিশ ধরে নিয়ে গেল? আপনি কে? আরে আমাকে চিনতে পারছো না? আমি মায়েশা। রিয়া শুধু পা থেকে মাথা পর্যন্ত দেখলো। মায়েশা আবার কিছু বলতে যাবে, এমন সময় স্যার মায়েশাকে বলতে লাগলো, মার্কেটিং ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট 5 মিনিটের মধ্যে তোমরা তোমাদের ক্লাসরুমে উপস্থিত হও। সবাই 5 মিনিটের মধ্যে হাজির। রিয়াদের পাশে মায়েশা বসেছে, আঙ্গুল দিয়ে খোঁচাচ্ছে। স্যার এসে বলল, সবাই সাইলেন্স, আমি কিছু কথা বলবো। ক্লাসরুম একদম নীরব। এমন সময় রিয়াদ উঠে দাঁড়িয়ে বলছে, মিশন স্টার্ট সবাই, অ্যালার্ট এ অ্যান্ড। স্যার বললেন, এই কে কথা বলে, কারা তোমরা সাহস? পাশ থেকে মায়েশা বলল, চুপ, স্যার আসছে। কিন্তু যা ঘটলো তা দেখে সবাই অবাক। রিয়াদ নিজের কোমর থেকে একটা রিভলভার বের করে দিল এক দৌড়। এদিকে ক্লাসের স্যার সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এটা কি দেখলো। অনেকে নিজের চোখে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সবার মতন মায়েশাও গোলক ধাঁধায় পড়ে যায়। এটা এটা কি ছিল? কি হলো? কি দেখলাম? রিয়াদ হয়ে গেল তা দেখার জন্য মায়েশা বেরিয়ে যায়, বাইরে যায়। কলেজে হইচই পড়ে গেছে, আর মুহূর্তের মধ্যে কলেজে অনেকগুলো পুলিশের গাড়ি আসে। কিছুক্ষণ পর প্রায় 40 থেকে 50 জন লোক এক জায়গায় একত্র হলো, আর সবার হাতে রিভলভার আর কানে হেডফোন। আর যা দেখা যাচ্ছে তা হলো তারা 12 জনকে ধরেছে, আর একজন স্পট ডেড। যা মনে হচ্ছে এটা একটা সিক্রেট মিশন ছিল। কলেজের অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। একটু পরে স্টেজে রিয়াদকে দেখা যায়, মাইক্রোফোন হাতে নিয়ে ফু দেয়। আসসালামু আলাইকুম, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের আনন্দ মাটি করার জন্য। এই কলেজে আমাকে অনেকেই চিনেন দুদু মিয়া নামে, কিন্তু আমি দুদু মিয়া না, আমি এসআই রানা। এই কলেজে বড় ধরনের একটা ক্রাইম হতে চলেছিল, আমরা গোয়েন্দার মাধ্যমে জানতে পারি, আর এদের ধরতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আজকের দিনটা বেছে নেওয়া হয়, তার কারণ হলো এরা সব সময় একত্রে থাকে না, আজই এরা একত্রে হবে আমাদের কাছে খবর ছিল। এরই মধ্যে একজন বলে, স্যার এই ব্ল্যাক ভাইরাসটা কে? তখন রিয়াদ বলে, সরি। রিয়াদ না, রানা বলে, ব্ল্যাক ভাইরাস সম্পর্কে এখন কিছু বলতে চাই না, এটার দায়িত্ব অন্য অফিসার আছে। আপনাদের আর কোনো ভয় নেই, আপনাদের অনুষ্ঠান শুরু করতে পারেন, ধন্যবাদ। বলে রানা স্টেজ থেকে নেমে যায়। এদিকে মায়েশা রানার সাথে কথা বলতে যায়, কিন্তু কোনোভাবে রানার কাছে পৌঁছতে পারে না। তার আগে গাড়িতে উঠে চলে যায়। রাতে মায়েশা ফোন দেয় রানাকে, কিন্তু 10 বার ফোন দেওয়ার পরেও রানা ফোন রিসিভ করে না। আর ভাবতে থাকে হয়তো রিয়াদকে আর সরি বলা হবে না, কারণ ওই দিন মায়েশা পুলিশকে বলেছিল এই ছেলে আমাকে টিজিং করছে। কিন্তু তারপর মায়েশা থানা যায়, কিন্তু পায় না রিয়াদকে। আর কিছু বলতেই পারল না তারা। আর অনুষ্ঠানের দিন মূলত রিয়াদকে সরি বলতে এসেছিল নীল শাড়ি পরে, আর কিছু না, বলা মনের কথা বলতে। যাই হোক, মূল গল্পে ফিরে যাই। মায়েশা ফোন রেখে শুয়ে ভাবতে থাকে রিয়াদের কথা। এমন সময় মায়েশার ফোনটা বেজে ওঠে। মায়েশা দৌড়ে গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের ডিসপ্লেতে রিয়াদের নাম ভাসছে। মায়েশা ফোনটা রিসিভ করে কানে ধরতে মোটা ভারী কণ্ঠে বলে উঠল, কে আপনি? বারবার ফোন দিচ্ছেন। আমি মায়েশা। আপনি ফোন দিচ্ছেন কেন? এতদিন তুমি করে বলতা, আজ আপনি করে বলছো কেন? আগের আমি আর এখনকার আমি এক নয়। রিয়াদ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি রিয়াদ না, আমি রানা। তুমি আমার কাছে রিয়াদ, কাল ক্যাম্পাসে আসবে তো? আমার হাতে সময় নেই। তাহলে আমি থানায় আসবো। না, তা আসার দরকার নেই, আমি আসবো। বলে ফোনটা কেড়ে দেয় রানা। মায়েশা নিজে নিজেই রেগে, শালা পুলিশ না হলে ফোনের মধ্যে ঢুকিয়ে মারতাম আর বলতাম শালা আর ফোন কাটবি। কাল সরি বলে
আমি কেটে পড়বো। কারো কাছে অপরাধী থাকতে পারবো না। নয় আবারও পরে গান গাইবো, মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। না বাবা, আমি অপরাধী হতে চাই না। কাল সকাল সকাল যে সরি বলে চলে আসবো। এসব ভাবতে ভাবতে ঘুমের ঘোরে ঢলে পড়ে মাইশা। সকালে ঘুম ভাঙতে ঘড়িতে তাকিয়ে দেখে 9:30 বাজে। ও আল্লাহ, রিয়াদের সাথে 10টায় দেখা করার কথা ছিল, এখন কি হবে? মাইশা তাড়াতাড়ি উঠে সাজুগুজু করে চলে গেল ক্যাম্পাসে। 11টা বাজে, কিন্তু রিয়াদের কোনো খবর নেই। এসে চলে গেছে নাকি আল্লাহই জানে। মাইশা তখন ফোনটা বের করে ফোন দেয় রিয়াদকে। হ্যালো স্যার, আপনি কই? 5 মিনিট লাগবে আসতে। আসেন, একটু সময়ের মূল্য দিতে শেখেন। বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে মাইশার চোখ গেটের দিকে পড়ে। এমন সময় রিয়াদ বাইক নিয়ে কলেজে ঢোকে। ওই শালা তুতু নিয়েছে, বাইক চালাতে পারে, তা তো আগে জানতাম না। মাথায় সেই আগের বোকা সিথি নেই, চুলে যেন লাগিয়েছে চোখে কালো সানগ্লাস। আগে হয়তো মেকআপ করতো, আগে তুলনায় গায়ের রং অনেকটাই উজ্জ্বল। গায়ে হোয়াইট টি শার্ট আবার জিন্স প্যান্ট পরেছে দেখে দেখতেই কাছে চলে আসে রিয়াদ। কিন্তু আজ রিয়াদকে দেখে মাইশার মন প্রেমের ঘন্টা বেঁচে গেছে। রিয়াদ যতই কাছে আসছে ততই ভালোবাসার ঝড় বইছে মনে। মনের ভিতর অজানা এক অনুভূতি কাজ করতে থাকে। রিয়াদ এসে কি বলবেন বলেন। খুব তাড়াহুড়ো করে কথাটা বলে। এত তাড়া কিসের? বাসায় গিয়ে কি বউ রেখে আসছো? এই ফাউ ব্যাসাল পড়ার জন্য আসতে বলেছিলেন? তা হবে কেন? সেদিন তো সিরিয়াসলি কিছু বলতে আসছিলাম, কিন্তু তার আগে আসল পরিচয় দেখিয়ে দিলে। তা আমার সাথে পরিচয়টা কি অভিনয় ছিল? রিয়াদ কিছু বলতে পারছে না, কারণ রিয়াদও মাইশার প্রতি দুর্বল। রিয়াদও মাইশার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু যত দেখছে ততই আরো মাইশার মায়াজালে আবদ্ধ হচ্ছে রিয়াদ। আবার আমাকে কি জন্য ডাকছেন তাই বলেন। এখন মাইশা ভাবছে কি বলবে, এখন কি বলা উচিত। এমন সময় রিয়াদ ধমক দেয়। কিছু বলছেন না কেন? ধমক শুনে বলে দেয় খুব দ্রুত, আমি তোমাকে ভালোবাসি। রিয়াদ শুনে অবাক, তাই আবার জিজ্ঞেস করলো, কি বললেন আপনি? এখন মাইশা ভয়ে বলে ফেলেছে ভালোবাসি। ভয়ে বললেও সত্যি কথাই বলেছে। তুমি ভুল কিছু শোনোনি। ভালোই তো অভিনয় করতে পারেন দেখি। কিছুদিন আগেই কি বলেছিলেন যখন আমি দুদুমিয়া ছিলাম? তখন তো তুমি দুতুমিয়া ছিলা, একটা বোকার বাক্স ছিলা। রিয়াদ তখন, বাহ খুব ভালো। এখন যদি আমার চাইতেও ভালো ছেলে দেখো তখন তো তার সাথেই। আর এটাই তোমাদের মতো মেয়েদের স্বভাব মাইশা। আঙুল তুলে এই কথা হুশ করে বলবা বোকা ছেলেকে কোনো মেয়ে ভালোবাসবে? হ্যাঁ, কেন আমাকে কি তখন ঠিক করে নেওয়া যেত না? একবার চেষ্টা করে দেখতে। সেটা এই তো আমার ভুল হয়েছে, আর তার জন্য সরি এখন বলে লাভ নাই। আরে স্যার, সরি বললাম তো। বললাম না বলে লাভ নেই, আমার বউ আছে, আমি বিবাহিত। বলে রিয়াদ চলে গেল। রেগে আগুন আর রাগে একা একা বকবক করতে লাগলো। শালা তুই বিবাহিত আগে বলবি না? ইচ্ছা করছে মেরে ফেলি। কিছুক্ষণ একা বসে রইল আর ভাবলো, যদি বিয়ে করে থাকে তাহলে এত কথা বললো কেন? বলে দিলেই তো হতো আমি বিবাহিত। তাহলে কি আমাকে বোকা বানিয়ে গেল? তারা কাল থানায় ছাপো আমি। মাইশা বাসায় চলে যায়। রিয়াদ বাসায় যেতেই নেটটা অন করে ফেসবুকে যেতেই দেখে মাইশার ফ্রেন্ড রিকোয়েস্ট। তখন একটা কথা মনে পড়ে যায় রিয়াদের। রাত যে নেট পিক গুলা ভাইরাল করেছিল তার সাথে তো মাইশার কোনো মিল নেই। তাহলে ওই নোট পিক কার আর মাইশা কে? রিয়াদের মনে হলো এসব মাইশাকে জিজ্ঞেস করার, কিন্তু কিভাবে করবে? যদি থাক, জিজ্ঞেস করার দরকার নেই। এত সুন্দরী মাইয়া কিভাবে খুনি হবে? এই ভাবতে ভাবতে বিছানায় গা এড়িয়ে দিতে আবার লাফ দিয়ে উঠে পড়ে। কারণ কিছুক্ষণ আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আর মেয়েটা রিয়াদের কলেজের মেয়ে। রিয়াদ তখন ভাবতে থাকে নামটা যেন কি 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 ও মনে পড়েছে, নীলিমা। ব্ল্যাক ভাইরাস মেসেজ দিয়েছে, তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার তার মরার পালা। পরের দিন সকালবেলায় ঘুমাচ্ছে রিয়াদ, এমন সময় ফোনটা বেজে ওঠে। রিয়াদ ফোনটা রিসিভ করতে যাবে, এমন সময় রিমি এসে ফোনটা রিসিভ করে। রিমি হলো রিয়াদের ছোট বোন। হ্যালো, কে? ভাই ঘুমাচ্ছে? আমি থানা থেকে বলছি। রাসেল ভাই, আপনি কি বলেন? স্যারকে বলো ম্যাডাম আসতেছে।
নতুন ম্যাডাম আসতেছে, দেখতে কেমন? এই ম্যাডাম, সেই ম্যাডাম না। তাহলে একটি খুবই সুন্দরী মেয়ে আছে। আর এসে বলল আমি আসাই রিয়াদের স্ত্রী। তারা আমাদের না যদি বিয়ে করলে তুমিও জানালে না? রিমি ফোনটা কানে ধরে হাঁ করে তাকিয়েছে রিয়াদের দিকে। রিমিকে ফোন করেছিল? ভাইয়া, তুই এটা করতে পারলি? কি করছিস? আল্লাহ, তুই আমার ভাই না, আসলে আমার মা বাবা তোর পুরাই পাইছে। দেখ রিমি, ঘুমাতে দে, বিরক্ত করবি না। বিয়ে করে এখন তো ঘুমবি। দেখ রিমি, এখন কিন্তু সত্যি মায়ের খাবি। কে বলেছে আমি বিয়ে করেছি? আল্লাহ আল্লাহ, যদি আমি এখন মানি ব্যাগ থেকে টাকা চুরি করতে না আসতাম তাহলে তো কিছুই জানতে পারতাম না। আল্লাহ, তার জন্য আমাকে প্রতিদিন তোর মানি ব্যাগ থেকে চুরি করতে পাঠায়। তুই আমার মানি ব্যাগ থেকে প্রতিদিন টাকা নেস, তাহলে দাঁড়া, আজ তোর খবর আছে। চুপ, ওইটা আল্লাহ আমারে বিয়ে করিয়েছে। দাঁড়া, আমি আম্মাকে এখনই বলতেছি তুই বিয়ে করছিস। আম্মা, ও আম্মা। আম্মাকে ডাকিস না, আগে বল কি হয়েছে। আম্মা রান্না থেকে এসে কি হয়েছে? তোমার মেয়ে প্রতিদিন আমার পকেট থেকে টাকা চুরি করে। তোরে কে বললো? চোর আজ নিজেই স্বীকার করেছে। তোমার আদরে কুড়িয়ে পাওয়া মেয়ে। আমার না, তোরে ঘুরাই পাইছে। ওই যে পচা ময়লা ফেলা ব্রিজের নিচে পাইছিল, সেইখান থেকে তোরে আমার মামা পাইছে। তোদের এই ঝগড়া আর ভালো লাগে না। মা, আসলে কথা তো শুনলা না। আসল কথা কি আবার? তোমার ছেলে তো বিয়ে করছে আমাদের না জানিয়ে। কি কইস এগুলা? ফাজলামির কিন্তু একটা সীমা থাকে। বিশেষ হচ্ছে না? থানা থেকে রাসেল ভাইয়া ফোন করে বলল একটা মেয়ে আসছে, আর সে বলছে সে নাকি ভাইয়ের বউ, আর অনেক সুন্দর। রিয়াদ কপালে হাত দিয়ে, কি শুনাইলো রিমি? যা তো আমার ফোনটা নিয়ে আয়। এটা কি? আমার ফোনটা নিয়ে আয়। কি করবা ফোন দিয়ে? সেটা তোকে বলতে হবে। রিয়াদ আজ এমন করছে কেন? নিশ্চিত মায়েশা থানায় আসছে। এই ফোন নাও, মা রিমিকে বলল। হা করে কি দেখছিস? রাসেলকে ফোন করে বল মেয়েটাকে নিয়ে আসতে বল বাড়িতে। মা, আমি বিয়ে করি নাই। বিয়ে করিস নাই ভালো, নিয়ে আয়, আমি কাজী ডেকে বিয়ে দেই। ভাবছিলাম ভাবি আমি চয়েস করব। তুই কি চয়েস করবি? আমার দল ভারী করতে হবে না, তুই আসিস তোর চিন্তা নিয়ে। আচ্ছা রিয়াদ, তুই কি সত্যিই বিয়ে করিসিস? তুমি এটা বলতে পারলা? আচ্ছা, কিন্তু কত মেয়েই দেখলাম, কিন্তু তোর পছন্দ হয় না। আচ্ছা, আমাকে এখন থানাতে যেতে হবে। আমি তোর সাথে যাব। একদম না। ভাবিকে দেখবো শুধু। মা, বলো না তুই ভাইকে। রিয়াদ যখন বলছে তাহলে থাক। রিয়াদের বাবা নেই, মা, ছোট্ট একটা বোন। বোনটা ইন্টারে পড়ে। পুলিশ নীলিমাকে সতর্ক করে দিল আর সাবধানে চলাফেরা করতে বলল, কিন্তু নীলিমা সেসব একদম ধারে না, উল্টো আরো বলে, ব্ল্যাক ভাইরাস আসলে আমি বুঝিয়ে দেব কত ধানে কত চান। এদিকে রিয়াদ থানায় যায়, গিয়ে দেখে মায়েশা বসে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? ঘুষ দিতে আসলাম। কি জন্য? আমাকে ভালোবাসতে হবে তোমার। পুলিশরা ঘুষ দিলে তো সব করে দেয়। মাইশা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এটা কিন্তু থানা, যা ইচ্ছা তাই বলতে পারো না। সরি, আর বলবো না। চলেন একটু বাইরে যাই, ঘুরে আসি। আমি ডিউটিতে আছি এখন। তোমার ডিউটি শুরু হতে এখনো 1 ঘন্টা। পুলিশের কোনো ডিউটির সময় মেনে হয় না। ওকে, তাহলে আমিও এখান থেকে যাচ্ছি না। বলে মায়েশা আরো ভালো করে বসে। আচ্ছা চলো। রাত 3টা বাজে। নির্জন শহর, কোনো শব্দ নেই, কারো পায়ের শব্দ শুনতে পায় নীলিমা। আস্তে আস্তে নিজের বিছানা থেকে উঠে আর বালিশের নিচে থাকা পিস্তলটা হাতে নেয়। তারপর সামনের দিকে এগিয়ে যায় আর খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেউ নেই। সারা ঘর খুঁজে দেখে কোথাও কেউ নেই, তাই একটু বেলকনিতে এসে দাঁড়ায় আর ফোনটা বের করে কেউ ফোন দেবে এমন সময় গার্ডেনের দিকে চোখ যায়। কেউ একজন উপরের দিকে উকি মারছে। নীলিমা তখন এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে বাগানে চলে যায় আর পা টিপে টিপে কাছে গিয়ে পিস্তলটা তাক করে ধরে আর একটু কাছে গিয়ে দেখে এসআই রানা। রিয়াদ। নীলিমা তখন বলে, আরে এসো রানা যে, এত রাতে এখানে কি চাই? আমাকে পাহারা দিচ্ছ বুঝি, নাকি তুমি ব্ল্যাক ভাইরাস?
কিন্তু রানা চুপ করে আছে, কোনো কথা বলছে না। নীলিমা আবার বলে, কি হলো কথা বলো। আর আমাকে পাহারা দিতে হবে না, তুমি যখন চলে আসছো চলো আমার সাথে, তোমাকে খুশি করে দিই, তোমাকে আমার মনে ধরেছে। কিন্তু ওদিক থেকে কোনো কথা বলছে না। নীলিমা আবার বলে, ভয় পেও না, বাসায় কেউ নেই, চলো তোমাকে খুশি করি। বলে নীলিমা রানার হাত ধরে টান দেবে, কিন্তু রানার হাত ধরতে পারছে না। আবার শরীরের উপর হাত দেয়, ধরা যায় না। নীলিমা বুঝতে পারলো এটা হলোগ্রাফি। আর একটা ফাঁক পেছনে ফিরে তাকাতে দেখে কালো পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা, নীলিমা থেকে 1 ইঞ্চি দূরে। আর লোকটা মাথায় একটা আঘাত করতে নীলিমা পড়ে যায় জ্ঞান হারিয়ে। জ্ঞান পেতে নিজেকে আবিষ্কার করে একটা চেয়ারে বসা, হাত পা বাঁধা, আর মুখটাও কালো কাপড়ে পরা। আর মুখটাও কালো পোশাক পরা লোকটা একটা ধারালো ছুরি দিয়ে নীলিমার কাছে আসে আর বলে, তোর শরীরে অনেক যৌবন জ্বালা না, এখন আমি মিটিয়ে দিচ্ছি। বলে নীলিমাকে উলঙ্গ করে তার বুকের উপর ছুরি দিয়ে কেটে ব্ল্যাক ভাইরাস নাম লিখে। তারপর নীলিমাকে এমনভাবে দরজার সাথে ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে বাঁধে, কেউ দরজা ধাক্কা দিলে নীলিমার গলা কেটে যাবে, মানে মুন্ডুটা মাটিতে পড়ে যাবে। যে কথা সে কাজ, পুলিশকে মেসেজ পাঠিয়ে চলে যাবে। এমন সময় নীলিমা কিছু একটা বলবে, তা ইশারায় বোঝায়, কিন্তু কোনো কথা শোনে না ব্ল্যাক ভাইরাস। ব্ল্যাক ভাইরাসের প্ল্যান মতো কাজটা হয়ে যায়। দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে গলা কেটে মুন্ডু মাটিতে পড়ে মুখটা কয়েকবার হাঁ করতে থাকে। আর নীলিমার বুকে রেখা ব্ল্যাক ভাইরাস খুব প্ল্যান করে কাজ করেছে, তাই ধরতে হলে পুলিশকেও প্ল্যান করতে হবে। নীলিমার বাড়িতে তল্লাশি করতে রানা আসে, কিন্তু কিছুই পায় না। রিয়াদ বের হয়ে যাবে এমন সময় দরজার কাছে একটা ফোন পড়ে থাকতে দেখে। ফোনটা খুব চেনা চেনা লাগছে। রিয়াদ ফোনটা হাতে নিয়ে, এটা তো মাইশার ফোন, এখানে কেন? কিন্তু রিয়াদ ফোনটা লুকিয়ে ফেলে কেউ দেখার আগে। তারপর ফোনটা বাসায় নিয়ে আসে। রিয়াদ ফোনটা ওপেন করে, কিন্তু দুর্ভাগ্য ফোনটাতে কিছুই নেই। ফোনটা যে মায়েশার তা কোনো প্রমাণ নেই। রিয়াদ মায়েশাকে ডাকে। রিয়াদ মায়েশাকে নিরিবিলি এক জায়গাতে আসতে বলে। মায়েশাও এসে যায় খুশি মানে। মায়েশা এসে দেখে রিয়াদ খুব গম্ভীর চিন্তিত। তখন মায়েশা জিজ্ঞেস করে, রিয়াদ কি হয়েছে, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন, আর কি কারণে আমাকে এখানে ডাকলেন? মাইশা, তোমার ফোন কোথায়? মায়েশা খুব বিব্রত হয়েছে আর বলে, আমার ফোন দিয়ে তুমি কি করবে? কারণ আছে, কারণ তোমার ফোনটা এখন আমার কাছে। কি পাগলের মতো বলছো, আমার ফোন তোমার কাছে কি করে? এটা আমি তোমাকে জিজ্ঞেস করব, মাইশা তোমার ফোন নীলিমার বাসায় গেল কি করে? এবার এটা বলো না আমি ব্ল্যাক ভাইরাস। তুমি তাই ব্ল্যাক ভাইরাস? রিয়াদ মজা করো না প্লিজ। আমি মজা করছি না, তুমি তোমার ফোন দেখাও। তুমি নাকি আমার ফোন পাইছো, তো দেখো। রিয়া তখন নিজের পকেট থেকে ফোনটা বের করে দেখায় আর বলে, দেখছো, এটা তোমার ফোন। আর এর পিছনে আমি একটা স্টিকার লাগিয়েছিলাম কলেজে থাকতে, যখন আমি দুদু মিয়া ছিলাম। আর তুমি ব্ল্যাক ভাইরাস প্রমাণিত, তাই আমি তোমাকে গ্রেফতার করছি এই মুহূর্তে। ওয়েট, এসআই রানা, আমিও কিছু দেখাই। তখন মায়েশা নিজের পাশ থেকে সেই একটা ফোন বের করে দেখায় আর বলেন, এই যে আমার ফোন, আর এর পেছনে আপনার লাগানো স্টিকার আছে। এই যে দেখেন, স্যামসাং একই রকম একটা ফোন বানায়নি, এরকম অনেক ফোন বানিয়েছে এই মডেলেরই, আর অনেক গ্রাহক কিনেছে। তাহলে কি তারা অপরাধী? মাইশা, তুমি যতই চালাকি করো না কেন, একটা কাজ করতে ভুলেই গেছো। তা হলো তোমার ফোনের সিম যে ব্ল্যাক ভাইরাস, সে কাজ কিভাবে করবে? এটা তো আমি আসার সময় সিম রিপ্লেস করে নিয়ে আসছি। রিয়াদ তার নিজের ফোন থেকে কল দিয়ে দেখে মায়েশার হাতের ফোন বাজছে, তার মানে সিম রিপ্লেস করেছে। মায়েশা তখন একটু পিছিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, আমি ব্ল্যাক ভাইরাস। কি করবে আমাকে? কিছু করতে পারবে না। এসআই রানা, আমি লিমন, হিয়া, রাজ, নীলিমাকে মেরেছি, আর তার কারণে ওরা অপরাধী ছিল। ভালোবাসা নামে ধর্ষণ, জীবন নষ্ট এগুলো করতো, জীবন নিয়ে খেলতো ওরা, তাই আমি ওদের নিজের হাতে শেষ করে দিয়েছি। আর ওদের রক্তের ঘ্রাণ নিয়েছি। অপরাধী রক্তের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। তুমি তো একটা সাইকো। আমি একটা সাইকো, আমি পাগল, আমি মানসিক রোগী। কি করবে এখন বলো? তোমার সময় শেষ সাইকো।
রিয়াদ কোমর থেকে পিস্তলটা বের করে মায়েশার দিকে তাক করে ধরে। আমি আগেই টের পেয়েছিলাম, কিন্তু প্রমাণের অভাব ছিল। কিন্তু এখন সব প্রমাণ হয়ে গেল। এই দেখো প্ল্যান, ক্যামেরা, এখানে সব আছে প্রমাণ করার মতো। বোকা এসাই, তুমি সেই দুদু মিয়াই রয়ে গেলে জানো। কথাটা শুনে রিয়াদ অবাক হয়ে যায়। পিস্তলের সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলছে মায়েশা, রিয়াদের কাঁধে হাত দিয়ে। আমার জান, তুমি কি জানো তোমার প্রিয় মা, প্রিয় বোন, মানে আমার হবু শাশুড়ি মা, আমার ননদ আমার কাছে খুব আরামে আছে, আদরে আছে হবু বউয়ের কাছে। আমি যদি এখান থেকে না যেতে পারি তাহলে কি হবে বুঝতেই পারছো। তুমি একটা নিজ আমার মা বোনকে। আমি এত নিচ তো এখনো দেখাইনি। যদি এখান থেকে না যেতে পারি তাহলে বুঝতেই পারছো। এখন প্যান ক্যামেরাটা দিবে আর এখান থেকে আমাকে যেতে দিবে নাকি মা বোন? না, তুমি যাও বলে চলে যায় মায়েশা। তার সাথে রিয়াদও চলে যায় বাসায়। আর গিয়ে দেখে মা রিমির বাসায় রিয়াদ নিজের উপর রাগ হয়। আর বলে, আসলে আমি একটা দুদু মিয়া। তখন মা এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রিয়াদ? কিছু না মা, তোমাদের একটু সাবধানে থাকতে হবে। কেন, কি হয়েছে? আমি ব্ল্যাক ভাইরাস ধরতে চলেছি, তার জন্য। মা কথাটা শুনে চমকে যায় আর বলে, বাবা, তোর ওসবের পেছনে না যাওয়াই ভালো। মা আমি পুলিশ, ভয় পেলে চলবে? না, আমি চাই না ওই ভয়ঙ্কর ব্ল্যাক ভাইরাসকে ধরিস, যদি কোনো ক্ষতি করে। মা আমি পুলিশ, ওকে ধরায় আমারই কাজ। তাহলে চাকরি ছেড়ে দে, তাও তোকে ধরতেও হবে না। তারপর তোর পছন্দ করা মায়েশার সাথে বিয়ে দিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আমরা। কি বললে মাইশার? তুমি নাম জানলে কেমন করে? ভাইয়া, তোকে তো বলাই হয়নি, আজ সকালে মায়েশা ভাবি এসেছিল, তোর পছন্দ আছে ভাইয়া, আর আমাদের রান্না করে খাইয়ে গেছে। রিয়াদ কথাটা শুনে আশ্চর্য হয়ে যায় আর তার মাকে বলে, ওই মায়ের সম্পর্কে জানো? আমাকে জানতে হবে না, কি লক্ষ্মী একটা মেয়ে। তুমি যাকে লক্ষ্মী বলছো সে কি লক্ষ্মী না? এসব কি বলছিস? আমার হবু বৌমাকে। মা বুঝতেছেও না, ও আসলে ও ব্ল্যাক ভাইরাস, জানি বলবি, বৌমা বলে গেছে তুই এসব বলবি। মা ও আসলে ব্ল্যাক ভাইরাস। তুই এখন যাবি এখান থেকে। রিয়াদ রেগে যাচ্ছে, বসবার সময় হলে তার আগে না রিয়াদ রেগে রুমে চলে গেল আর ভাবনার জগতে হারিয়ে গেল। আসলে মাইশা কি একাই এই কাজগুলো করেছে নাকি আরো কেউ আছে? আর ওর এসব করার পিছনে কারণটা কি? কেন করেছে এসব? এমন সময় ফোনটা বেজে ওঠে আর রিয়াদ ভাবনার জগৎ থেকে ফিরে আসে, ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? আরে জামাই, আমি মায়েশা। ফোন করেছো কেন? প্রেম করতে। তোমার সাথে আমার হাসবে না। আমি হাসির কেমন বললাম? মাইশা, তুমি আমার সাথে দেখা করতে পারবা? তোমার মতো তো আমি দুদু মিয়া। আমি দেখা করতে চাই আর তুমি জেলে ভরো আমাকে? না, তেমন কিছু করব না, শুধু কথা বলবো। সেটা তোমার মতো করে নিব। মানে? বলছি আমরা সুযোগ বুঝে দেখা করব। ওকে বলে রিয়াদ ফোনটা রেখে দেয়। রাত ৩টা বাজে, রিয়াদ ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে অনুভব করলো হাত পা বাঁধা আর কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। রিয়াদ তার মাকে ডাকতে যাবে, এমন সময় মুখটা চেপে ধরে মায়েশা। এই চুপ, আমাদের মাঝে মাকে ডাকছো কেন? তুমি এত রাতে এখানে? জানি তুমি এটাও ভাবতে পারোনি আমি এত রাতে এখানে থাকবো। তুমি যেটা ভাববে না সেটাই আমি করব। আমাকে বাধার কারণ? আমাকে ছেড়ে ভরতে পারো তাই প্রোডাক্টেশন। খুলে দাও, আমার লাগছে। প্লিজ বাবু শোনো, একটু কষ্ট করো না হয় আমার জন্য। কি জন্য ডাকছো তাই বলো। তুমি এমন কেন? আমাকে কষ্ট দিচ্ছ? আমি এমনই, এটা কোনো কষ্ট না। তুমি আমার বাঁধন খুলে দাও, আমি কিছুই করব না। প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে কিছুই করব না। পুলিশকে বিশ্বাস কোনোদিনও না। বিশ্বাস তো সেই দিন উঠে গেছে যেদিন 5 থেকে 6 জন মিলে আমাকে ধর্ষণ করেছিল। গিয়েছিলাম পুলিশের কাছে বিচার চাইতে, উল্টো পুলিশ আমাকে বললো আমি নাকি চরিত্র খারাপ। আমার প্রতিটা সাইনবোর্ড লাগিয়ে দিল আর ভুয়া মেডিকেল রিপোর্ট দিল। কথাগুলো শুনে রিয়াদ বাকরুদ্ধ হয়েছে।
কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। আমারও তো স্বপ্ন ছিল 8-10টা মেয়ের মতো ছোট্ট একটা সংসার হবে আমার, কিন্তু তা কোনোদিন পারবো হতে পেরেছি? সেট ব্ল্যাক ভাইরাস হয়ে গেছে, সাইকো অপরাধী রক্ত গন্ধ নিতে আমার ভালো লাগে, নেশা হয়ে গেছে। আমি আমার কাজ করবো রিয়াদ, আমাকে বাধা দিতে আসবে না। তুমি কি এই লাইফ থেকে ফিরে আসতে পারো না? আসতে পারি? করবে আমাকে বিয়ে, বলো? রিয়াদ তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে, আমরা বন্ধু হয়ে থাকবো। দেখছো, তুমিও মুখ ফিরিয়ে নিচ্ছ। তাহলে ফেসবুকে কেন পোস্ট দাও আমি ধর্ষিতাকে বিয়ে করতে রাজি, কিন্তু যে স্বেচ্ছায় ধর্ষিতা হয় তাকে না? বলো তাহলে এমনটা কেন, বলো? রিয়াদ তখন বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। কি বলো, বিয়ে করবে আমাকে? আর হাসবো না, তুমি খুব ভালোই জোকস বলতে পারো। তখন রিয়াদের মা দরজার আড়াল থেকে বের হয়ে এসে বলে, রিয়াদ মজা করে হাসাচ্ছে না, আমি বলছি। মা তুমি মাইশা ও চুপ হয়ে। মাইশা তুমি কি রাজি রিয়াদকে বিয়ে করতে? কিন্তু মা। কোনো কিন্তু না, তোমাকে যা বলছি তার উত্তর দাও না। আমি রিয়াদের জীবন নষ্ট করতে চাই না। সবাই যখন জানবে আমি ব্ল্যাক। কেউ জানবে না, আমি বলছি তুমি কি রাজি? তারপরও না, আমি রিয়াদকে কি দেব? দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে আমার সুখের জন্য রিয়াদের। তোমার বাসায় কে কে আছে? আমার কেউ নেই, 6 মাস আগে বাবা মারা গেছে, তারপর থেকে আমি একা। দেখো মা, এইভাবে জীবন চলে না, তুমি রাজি হয়ে যাও। আমার রিয়াদ তো রাজি। আমি রাজি। তাহলে সমস্যা কোথায়? আর আমরা সব জেনে বুঝে মেনে নিয়েছি। তখন মাইশা চুপ করে আছে, কোনো কথা নেই। তখন রিয়াদের মা জিজ্ঞেস করলো, আমি কি বিয়ের আয়োজন করব? তখন মাইশা মাথাটা নাড়িয়ে বলল, হ্যাঁ। বিয়ে পরে আগে আমাকে এই বাঁধন থেকে মুক্ত করাও। অতঃপর আজ রিয়ার আর মাইশার বাসর রাত। আচ্ছা মাইশা, আজ রাতে মানুষ কি করে? রিয়াদ, তুমি কিন্তু মায়ের খাবা। আচ্ছা রিয়াদকে, আমি তো দুদু মিয়া। এখন কিন্তু সত্যি। মাইশার একদম কাছে গিয়ে মারবে আমাকে? দুজনের ঠোঁট একদম কাছাকাছি, আস্তে আস্তে দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। রিয়াদ তার ঠোঁট দিয়ে মায়েশার ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। মায়েশার লজ্জায় মুহূর্তে মুখ লুকিয়ে ফেলে। রিয়াদে বুঝতে পারে মায়েশা লজ্জা পাচ্ছে, তাই লাইট অফ করে দেয়। তারপর বাকিটাই ইতিহাস। হিয়া, তোর ফিগারটা তো জোস। চল না একদিন দুজন মিলে গ্রুপ স্টাডি করি আমাদের বাসায়। তোর শরীরটা ভোগ করার ইচ্ছে খুব। তোর স্তনটা জোস, কারণ আমার বাসা পুরো ফাঁকা থাকবে। না রে দোস্ত, আমার বিয়ে যেতে দিবে না। তুই বলে যাবি নাকি? অনেক মজা হবে। চল না যাই, তোকে দেখে আমার এখনই ইচ্ছে করছে। হিয়া হেসে বলে, মিঠু, অধৈর্য হওয়া যাবে না। একদিনের জন্য আমাকে তোর ফ্রেন্ড হিসেবে পেতেই পারিস, সে অধিকার তোর আছে। ঠিক সময় আসুক, তারপর যদি আমার বিয়ে জানতে পারে তাহলে আমার সমস্যা হবে রে। চল ক্লাসে যাই। হিয়ার মিঠু দুজনে বেস্ট ফ্রেন্ড। কলেজে যতক্ষণ থাকে দুজনে সুপার গ্লু আঠার মতো লেগে থাকে। দুজনে অনার্সে পড়ে, আর হিয়ার বফ নীল টোটো কোম্পানির ম্যানেজার। একেবারে তা নয়, কাজ আছে। প্রতিদিন রুটিন অনুযায়ী চাকরির ইন্টারভিউ দেওয়া। এ পর্যন্ত কম করে হলেও 2-3 চাকরির ইন্টারভিউ দিয়েছে, আর বাকি সময় আড্ডাবাজি করা, বাপের বকা শোনা। হিয়া আর মিঠু ইউনিভার্সিটির ওয়াশরুমে। মিঠু বলল, কি ব্যাপার, ওয়াশরুমে নিয়ে আসলি কেন আমাকে? তুই না একটু আগে বললি তোর আর তর্স হচ্ছে না বলে। হিয়া তার টপ ব্রা খুলে নরম স্তন বের করে দিল। তাই দেখে মিঠুর চোখ কপালে উঠে পড়ল। মিঠুর শারীরিক চাহিদা জেগে উঠে হিয়ার গায়ে। হাত দিয়ে হিয়ার ফোনটা বেঁচে ওঠে। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে নীল ফোন দিচ্ছে। হিয়া রিসিভ করে। হ্যালো, আমি ইম্পর্টেন্ট ক্লাসে আছি, পরে কথা বলছি। আমি তোমার ডিপার্টমেন্টের সামনে, তুমি কই? আমি আসবো? না না, ক্লাস শেষে। আমি এক্ষুনি আসছি, তুমি সেমিনারে বসো। মিঠু হিয়াকে আবার জড়িয়ে ধরতে চাইলে ছিটকেনি দিয়ে ব্রা আর টপ পরে নেয়। কি এমন করছিস? কেন? কিছুই তো করলাম না। পরে হবে সব। সেমিনারে নীল বসে আছে, দেখলি সব শেষ, তোর আমার খবর করে ছাড়বে। হিয়া তাড়াতাড়ি বের হয়ে সেমিনারে আসলো। তুমি এই সময় কলেজে কি মনে করে? কেন?
আমি কি তোমার সাথে দেখা করতে আসতে পারি না? তা না আসতেই পারো। তুমি না বললা ক্লাসে ছিলা, তার চুলগুলো এমন এলোমেলো কেন? না, ওই ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে গেছে। এই শীতে ফ্যান? কি এমন ক্লাস করছিলে যে এমন ঘেমে গিয়েছো? কি কি বলতে চাও তুমি? এমন তোতলাচ্ছ কেন? কি হয়েছে? কই না তো। এমন সময় মিঠু আসলো। নীল মিঠুকে দেখে আরে মিঠু, কি খবর? বলে হাতে হ্যান্ডশেক করলো। নীল বলল, কি ব্যাপার, আজকাল প্যান্টের চেইন খোলা রেখে ঘুরে বেড়াও দেখছি। আসলে ওয়াশরুমে গিয়েছিলাম তো, লাগাতে মনে নেই। ওয়াশরুম নাকি অন্য কিছু? তখন হিয়া আর মিঠুর মুখে কোনো কথা নেই। কলিজা শুকিয়ে গেছে দুজনের। তখন নীল হো হো করে হেসে ওঠে। আরে ম্যান, আমি জোকস করলাম আর তোমরা সেটা সিরিয়াসলি নিলা? আচ্ছা যাই, আমি কাজ আছে। নীল চলে গেল হাসতে হাসতে। হিয়া আর মিঠু শ্বাস ছেড়ে। বাঁচা গেল। এখানে করাটা রিস্ক হবে, কাল বাসায় একদম নিরাপদ। প্রোটেকশন সহ নীল এসে ভালো হয়েছে। আজ তো প্রোটেকশন ছিল না, যদি হয়ে যেত তাহলে তো আমি প্রেগনেন্ট হয়ে যেতাম। ঠিক, কিন্তু ধরা পড়লে কি হতো ভাবছি। বাদ দে, আমি বাসায় যাব, কাল দেখা হবে। পরের দিন হিয়া আর নীল ক্যাম্পাসে বসে। এমন সময় মিঠুর আগমন। মিঠু আসতেই নীল বিরক্ত বোধ করলো। আসলো তো আসলোই, এসে হিয়ার গলা জড়িয়ে ধরে একটু পর মিঠু বলল, ক্লাসে যাবি না? নীল এমন সময় বলল, কি মিঠু ভাই, তোমার বান্ধবীর সাথে হাত করলা, আমার সাথে করবে না? আসো হাত করি, আসো। না ভাই, ক্লাস আছে। চল হিয়া, ক্লাসে যাই। আচ্ছা, পরে হাত করব। দুজনে ক্লাসে চলে গেল। কিন্তু নীল ভাবলো আর সারাদিন দুজনের উপর নজর রাখবে। যেই ভাবা সেই কাজ। নজর রাখলো। ক্লাস শেষ করে একটা ফার্মেসিতে গেল। কিছু একটা কিনে মিঠুর বাসায় সোজা নীলও পিছন পিছন গেল। দেখলো মিঠুর বাসায় যেতে 30 মিনিট পর নীল মিঠুর দরজায় গিয়ে ঠক ঠক করে। অর্ধনগ্ন অবস্থায় মিঠু দরজা খুলে হাঁ, আর নীল ভিতরে উকি মেরে দেখতে পেল হিয়া অর্ধলগ্ন হয়ে চিত হয়ে শুয়ে আছে। নীল হাতে তালি দিয়ে বলল, কি ফ্রেন্ড, সব লুটে খাচ্ছ আর আমি আঙুল চুষি? দুটাকে ইচ্ছা মতো উড়াধুরা মাইকে বের হয়ে গেল নীল। পরের দিন নীল খুব দেরিতে ঘুম থেকে উঠে প্রতিদিনকার রুটিন চাকরির ইন্টারভিউ দেওয়া। তাই কোটটাই পরে রওনা হলো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। মিঠুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। অনেক লোকজনের ভিড়। নীলা রিক্সাওয়ালার মামাকে জিজ্ঞেস করে, মামা এখানে কি হয়েছে? মানুষ খুন হয়েছে মামা। নীল কথাটা শুনে নামে আর কে খুন হয়েছে তা দেখার জন্য বাড়ির ভিতরে যায়। যেতে যেতে মিঠুর সেই রুম গিয়ে দেখলো মিঠুর দেবতা ফ্যানের সাথে ঝুলে আছে। নীল ভয়ে কিছুটা পিছু হটে গেল, কারণ মিঠুকে খুব নির্মমভাবে মারা হয়েছে। মিঠু একদম উলঙ্গ, চোখ দুটো তুলে ফেলা হয়েছে, লিঙ্গ কেটে মুখে বেঁধে দেওয়া হয়েছে, আর সারা শরীর ব্লেড দিয়ে কেটে লবণ দেওয়া হয়েছে, আর বুকে রক্ত দিয়ে লেখা আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক। নীল তখন এদিক সেদিক তাকায় হিয়া আছে কিনা, কিন্তু না, কোথাও হিয়া নেই। তখন ফোন দেয় হিয়াকে, কিন্তু হিয়ার ফোন বন্ধ। নীল প্রস্থান করলো আর ইন্টারভিউ না দিয়ে সোজা বাসায় চলে গেল। পুলিশ কোনো কুল কেনারা পাচ্ছে না, তারাও আতঙ্কিত। ব্ল্যাক ভাইরাস কি তাহলে আবার বেক করলো? কিছুক্ষণ পর রিয়াদ আসলো। এসেই দেখে খুনের ধরন দেখে সে ব্ল্যাক ভাইরাসের কথা মনে করে গেল। কিন্তু সেটা তো মাইশা ছিল, আর মাইশা তো আমার স্ত্রী। সে এখন সব ছেড়ে দিয়েছে, আর কাল রাতে তো আমার সাথেই ছিল। রিয়াদ একজন অফিসারকে বলে, মিঠু সম্পর্কে সব তথ্য আমাকে এনে দাও, আর মিঠুন নামের কোনো কেস আছে কি না তাও দেখো। রিয়াদ বাসায় ফিরল রাত 9টায়। কেসটা নিয়ে খুব চিন্তিত আছে। রিয়াদ বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। এমন সময় মায়েশা এসে, কি ব্যাপার, এসে শুয়ে পড়লে যে? ফ্রেশ হবার না? খাবার ঠান্ডা হয়ে যাবে। একটু পর খাবো। আমি কিন্তু খাবার গরম করতে পারবো না। আহা, তুমি যাও তো। রিয়াদ মায়েশার উপর কোনো দিন বিরক্ত হয়ে কথা বলেনি, কিন্তু আজ রিয়াদকে অন্যরকম মনে হচ্ছে। মায়েশা রিয়াদের কাছে বসে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কই না তো। তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে? কিছু না, এমনি যাও, খেতে আসছি। মায়েশা যেতেই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে, হ্যালো, হ্যাঁ বললো। স্যার, মিঠুর 2টা ধর্ষণের মামলা চলছিল। 6 মাস আগে জামিনে ছাড়া পাই মিঠু। আচ্ছা, যে দুজন দর্শন হয়েছে তাদের ডিটেলস আমি চাই।
ওকে স্যার। ওকে রাখছি। রিয়াদ ভালো করে জানে এটা ব্ল্যাক ভাইরাসের কাজ। কিন্তু এই ব্ল্যাক ভাইরাস আবার আগে তো ছিল মাইশা, তাহলে ওদের টিম ছিল তাও, কিন্তু জিজ্ঞেস করি কি করে। এসব ভাবতে ভাবতে খাবারের টেবিলের দিকে গেল মাইশা। ভাত দিল, কিন্তু রিয়াদ খাচ্ছে না। কিছু একটা নিয়ে খুব চিন্তিত। কি ব্যাপার, খাচ্ছ না কেন? কি হয়েছে বলো তো? ভালো লাগছে না খেতে। বাইরে খেয়েছো, আগে বলেই হতো। তুমি খেয়েছো? জানি না। খাও নাই? বললাম তো জানি না। রিয়াদ বুঝতে পারলো মাইশা অভিমান করেছে। আমি বাইরে খেয়ে আসছি, খাবার ডেকে রাখছো, খাবে না? আমার খাবার আমি যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? আপনি তো তার চিন্তা একদম স্বপ্নের দেশে চলে গেছেন। এ বুঝি আমার সংসারে আগুন লাগলো? কিসের মধ্যে কি বলে বিড়বিড় করে। কাল থেকে বাড়ির ভাত বন্ধ। ওই মহিলা পুলিশ যেন সারা জীবন রান্না করে খাওয়ায়, লিপস্টিক দিয়ে মিনমিন করে কত ঢং করে কথা বলে। আমি তো আর পারি না, পুরনো হয়ে গেছি। রিয়াদ মনে মনে, আল্লাহ রহম করে একটু। একদিন মহিলা পুরুষ সামান্য সাথে বসে খেয়েছিলাম, তাই আবার আল্লাদি করে বউকে বলেছিলাম, ব্যাস হয়ে গেল। সেদিন থেকে শুরু। মাইশা কি হচ্ছে? আর একটা কথা বললে ভালো হবে না। তখন মাইশা দাঁড়িয়ে গেল। কি করবা তুমি? বলে রিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই করব। আমিও যা ইচ্ছে তাই করতে পারি। আপনি কি করবেন? হ্যাঁ, কি করব দাঁড়াও দেখছি। বলি মাইশা কোমরটা জড়িয়ে ধরল। ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু রেগে আছি, যাও বলছি। রিয়াদ আস্তে আস্তে মাইশার পিঠটা দেওয়ালের সাথে লাগিয়ে দিল, যাতে নড়াচড়া না করতে পারে। রিয়াদ মাইশার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলল, এখন কই যাইবা? ছাড়ো বলছি, ভালো হচ্ছে না কিন্তু। আগে তো তোমার লিপস্টিকের স্বাদ নেই, তারপর বাকিটা। বলে রিয়াদের ঠোঁটটা মাইশার ঠোঁটের সাথে লাগাতেই মাইশা হাঁটু দিয়ে জায়গার মতো মেরে দিল এক ঠোকা। আর রিয়াদ মুহূর্তেই চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়লো। আর মাইশা বলল, আহা কি কষ্ট, খুব লেগেছে বাবু শোনা। অন্য কারোর সাথে খাওয়ার ফলে এমনই হয়। ওইদিকে নীল বারবার রিয়াকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর নীল ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় নীলের ভাতিজি এসে বলল, আচ্ছা চাচু, 5 বছর আঙ্কেলটা এমন কেন? কেন মামনি, কি করছে আঙ্কেল? যে পচে পচে ভিডিও দেখায়, আর তোমরা সেটা দিয়ে কিছু করো, সেটা মুখে নিচে বলে। নীল অবাক হয়ে, কি বললে মামনি? কবে এমন করছে? মাঝে মাঝে এমন করে। নীলের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো এও ইচ্ছে করছে শালার লিঙ্গ কেটোর পাশাই ভরে দি। ছোট্ট একটা বাচ্চাকে এসে নীল তার ভাতিজি ঝুমাকে বলল, শোনো মা, ওই আঙ্কেল ডাকলে আর কখনো যাবে না, কেমন? ঠিক আছে চাচু। আচ্ছা এখন তুমি যাও মা। তখন নীল তার ভাবিকে চিল্লিয়ে ডাকতে শুরু করলো। ভাবি রান্নাঘর থেকে আসলে হাত মুছতে মুছতে, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? সারাদিন বাসায় বসে করোটা কি? সারাদিন বসে সিরিয়াল দেখা ছাড়া আর কোনো কাজ নাই। সিরিয়াল দেখি সারাদিন আমি? যাক দেখো না, মেয়েটা কোথায় যায় তাই একটু দেখতে পারো। কি হয়েছে সেটা তো বলো। এত রাগ দেখাচ্ছ কেন? ঝুমা কি করেছে? ঝুমাকে একটু দেখে রেখো, পাশের বাসায় যেন না যায়। কি হয়েছে বলবা তো, বাকিটা ফিরে এসে বলবো। আজ নীলের হিসাব অনুযায়ী তার 300তম চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। নীল ইন্টারভিউ রুমে প্রবেশ করতে যা চোখে পড়লো তা হলো এক্স গার্লফ্রেন্ড। আজ তো তাহলে বিনামূল্যে বাস দেবে। কারণ নীলের এক্স আজ ইন্টারভিউ নিতে চলেছে। এক্সের নাম মালিহা। ইন্টারভিউর মতো 300টা না হলেও 6-7টা প্রেম করেছে। নীল কাউকে ছাড়েনি, সবাই নীলকে ছেড়ে দিয়েছে ওর ট্যালেন্ট দেখে। মানে ইন্টারভিউ দেব কিন্তু চাকরি হবে না, এটা একটা কিন্তু ট্যালেন্ট। যা ভাবছে নীল বের হয়ে যাবে, কিন্তু ওকে পিছন থেকে ডাকা হলো। মালিয়ার সাথে আরো 2জন পুরুষ ছিল, তার থেকে একজন ডাকলেন, ওহে মশাই, ইন্টারভিউ দিবেন না নাকি? কেউ পিছন থেকে ডাকলে তা শোনা উচিত, তাই নীল, জি স্যার দিব। তো ওই দিকে যাচ্ছেন কেন? বসেন। বসার সাথে সাথে এক্স আমার দিকে বিশাল এক প্রশ্ন ছুড়ে দিল। বলল, আচ্ছা এটা আপনার কততম ইন্টারভিউ? আমি আমতা করে বললাম, ম্যাম 300। থ্যাঙ্কস আপনাকে। বাকি 2জন ফিক করে হেসে দেয়। মারিয়া তখন 2জনকে বলল, আফজাল সাহেব চুপ থাকেন, আর ওনার ইন্টারভিউ আমি একা নিব। এই রে খাইছে, এবার কি নাকি? আপনার গার্লফ্রেন্ড আছে?
আপনি পার্সোনাল প্রশ্ন করতে পারেন না, জিএফ থাকা না থাকায় চাকরির সাথে কোনো সম্পর্ক নেই। জি ম্যাডাম, আপনি এমন প্রশ্ন করছেন কেন? আফজাল সাহেব, কথা বলতে না করেছি আপনাকে। আর আমার অফিসে চাকরি করতে হলে কোনো গার্লফ্রেন্ড থাকা যাবে না, এতে কাজের ক্ষতি হবে। তো মিস্টার নীল, আছে কি যে? জি না। গুড। আরেকটা প্রশ্ন, আপনার কোনো এক্স গার্লফ্রেন্ড আছে? জি আছে। আচ্ছা, ধরুন আপনার এক্স গার্লফ্রেন্ড যদি আপনার জীবনে ব্যাক করতে চায়, তাহলে আপনি কি তাকে গ্রহণ করবেন? কোনোদিনও না। কেন? যদি এক্স ব্যাক করে তাহলে বুঝবো তার ঘুরে ঘুরে মধু খাওয়া শেষ, এখন বোকাশোকা সহজ সরল ছেলের গলায় ঝুলে পড়তে চাইছে। এক্স কিছুটা রেগে, আপনি কি নিজেকে সহজ সরল মনে করেন? সহজ সরল আর বোকাশোকা না হলে কি আর আপনার এইসব প্রশ্নের উত্তর দিতাম? আফজাল সাহেব মনে মনে বলে, এইখানে চাকরির ইন্টারভিউ চলছে নাকি প্রেমের ইন্টারভিউ চলছে? আপনি কেমন মেয়ে পছন্দ করেন? এটা মনে হয় না আপনার অফিসের কোনো কাজের ক্ষতি হবে। হবে, কারণ আমার অফিসের অনেক সুন্দরী মেয়ে আছে, যদি তাদের সাথে এটা ঠ্যাঙ্কি মানেন। এবার বুঝলাম এক্স মানে মালিহা আমার কাছে আবার ব্যাক করতে চায়। তাই ফাজলামি করে বললাম, আমার পছন্দ মাথায় বড় বড় উকুন আলামে। তখন আফজাল সাহেব ধমক দিয়ে বললেন, মিয়া ফাজলামি করেন? রেগে যাচ্ছেন কেন? আমার যেমন পছন্দ তেমনই বললাম। তখন আফজাল সাহেব বললেন, প্লিজ আপনি একটু চুপ থাকবেন। মালিহা বুঝে গেছে আমি বিরক্ত হয়ে গেছি, তাই বলল, আপনি আসতে পারেন। আমি যাওয়ার আগে ছোট্ট কাগজে লিখে গেলাম, তাহলে যে আমাকে শুধু ভালোবাসবে সে সব সময় আমার পাশে থাকবে। সে আমাকে বলবে না আমার বাবা ভালো সরকারি চাকরি না হলে আমাকে তোমার হাতে তুলে দেবে না, বরং পিঠে হাত রেখে বলবে, চিন্তা করো না, ইনশাল্লাহ একদিন ঠিক ভালো চাকরি পেয়ে যাবে। নামাজ পড়ে দোয়া করো, আর আমি তো আছি তোমার। আর যখন তোমার ভালো একটা জব হবে তখন আবার বাবা মা রাজি না হয়ে যাবে কোথায়? এইটুকু লিখে মালিহার হাতে দিয়ে আমি চলে গেলাম বাসায়। বাসায় যেতেই বাবার সেই একই কথা, চাকরির ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই, তার চেয়ে তুই রিক্সা চালানো দর। আমার গাড়ি বসে আর কতদিন খাবি, আর কতদিন? তোর জন্য আমি আর মানুষের সামনে যেতে পারছি না। আমি আব্বুর মুখের ওপর কোনোদিন কথা বলি নাই, আজ খুব বলতে ইচ্ছে হলো। তাই কোন দিন আমার নামে বাসায় বিচার আসছে? কোন নেশা পানি খাই শুনছ আজ পর্যন্ত? কোনোদিন পথে ঘাটে কোনো মেয়ের ওড়না ধরে টানাটানি করতে দেখেছো? নাকি কারোর সাথে বেয়াদবি করছি? কোনোদিন কেউ বলতে পারবে নাকি কারোর সাথে কোনোদিন মারামারি করছি? চাকরি পায় না এটা কি আমার দোষ? আমার চিল্লা পাল্লা শুনে ভাবি এসে, নীল কি হয়েছে? বাবার সামনে তুমি উচ্চস্বরে কথা বলছো? আমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেলাম। রাত 11টায় বাসায় ফিরলাম। এমন সময় সবাই চুপচাপ বসে ড্রয়িং রুমে। দেখে কিছুটা ভয় পেলাম, এত রাত পর্যন্ত জেগে আছি কেন? কিন্তু আমি সোজা আমার রুমে গেলাম। ভাবি আমার পেছনে পেছনে এসে বলল, খবর শুনেছো নীল? কিসের খবর ভাবি? ওই যে রুমা আছে না, যাকে তুমি সুন্দরী সুন্দরী বলে ডাকো, যে পিচ্চি মেয়েটা, কি হয়েছে? ওকে কে রেপ করেছে। কিন্তু কথাটা শুনে খুব কষ্ট পেলাম, কারণ বয়স মাত্র 7 থেকে 8 বছর হবে। কিন্তু কি পাশের বাসায় যে রকি আছে, পুলিশ তাকে সন্দেহ করছে, করে ধরে নিয়ে গেছে। ভালো ছেলেটার দিকে দোষ দিল বলো? রকি হচ্ছে সেই আঙ্কেল ঝুমাকে যে খারাপ ভিডিও দেখাতো। নীল মনে মনে বলে, জনকে ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করা হয়েছে। মেয়েটার ঠোঁট দিয়ে কামড়ানোর দাগ, মুখ দিয়ে অনেক কামড়ের চিহ্ন। আমি দেখে আর থাকতে পারলাম না, চোখে পানি নিয়ে চলে আসলাম। বাড়ি এসে শুনলাম রকিকে পুলিশ ছেড়ে দিছে। এটা নতুন কিছু না। আমি মনে মনে ভেবে নিলাম আমি রকিকে নিজের হাতে শাস্তি দেব। তাই সে অনুযায়ী প্ল্যান সাজাতে লাগলাম। বাড়ি এসে রিয়াদের হোয়াইট একটা বার্তা আসলো, আজ একজনকে খুন করা হবে বাই ব্ল্যাক ভাইরাস, পার্লের ঠেকান অফিসার রিয়াদ। মেসেজ দেখে রিয়াদ চিন্তায় পড়ে গেল আর ভাবলো, মাইশাকে একটু চোখে চোখে রাখতে হবে, কিন্তু যদি মাইশা একবার বুঝতে পারে আমি ওকে সন্দেহ করেছি তার ফল ভালো হবে না। রিয়াদ পুলিশ টহল বাড়িয়ে দিল। অচেনা কাউকে দেখলে তার নাম ঠিকানা পরিচয় নোট করা। এমন সময় রিয়াদের মনে পড়লো রকির কথা। কিন্তু রাফি তো কোনো ধর্ষক নয়, মিথ্যা মামলা ছিল। ভেবে পাচ্ছে না কি করবে। ভাবতে ভাবতে থানায় ঘুমিয়ে পড়লো রিয়াদ। সকালে ঘড়িতে তাকিয়ে দেখে 7টা বাজে। ফোনের দিকে তাকিয়ে দেখে 50টা মিসড কল।
মাইশা 50 বার কল দিয়েছে, আজ বাসায় গেলে কি যে হবে আল্লাহ একমাত্র জানে। থানা থেকে বাইক নিয়ে বের হলো, ফুলের দোকানে গেল, বড় একটা লাল গোলাপ নিল, আবার এক বক্স চকলেট নিল, নিয়ে বাসায় গেল। দরজার কাছে গিয়ে কিছু একটা বলে বুকে ফু দিয়ে কলিং বেল চাপ দেয়। 2 বার দিতেই দরজা খুলে দিল, মুখে কোনো কথা নেই। দরজা খুলে নিজের কাজে মন দিল। মাইশা চুপচাপ নাস্তার টেবিলে বসে রইল। কিছুক্ষণ পর ফোনে টুনটুন করে মেসেজ আসলো। তাকিয়ে দেখে মাইশার মেসেজ লেখা, একটু বসেন, এক্ষুনি নাস্তা দিচ্ছি। আমিও মেসেজ করলাম, মুখ দিয়ে বলেই তো হয়। রাগের ইমোজি দিল। তারপর আমি কিচেনে গেলাম, মাইশার হাতের কাছে ফুল আর চকলেটের বক্সটা রাখলাম আর বললাম, কাল মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনেছিলাম, বউকে গিফট দিলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে, কিন্তু আমার বউটা যে কেন রাগ করে আছে, কোনো কথা নাই। মাইশার মুখে চুপচাপ কাজ করে চলেছে। মাইশা শোনো, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি তো ইচ্ছে করে এমন করে নাই। মাইশা তখন মুখে বলল, আমাকে বলার কি আছে? আমার তো কারোর জন্য চিন্তাই হয় না, আমি তো কাউকে ভালোই বাসি না। তুমি এমন বললে হবে? তুমি তো জানো সব, আমি ইচ্ছে করে লেট করি নাই। কিন্তু মাইশার মুখে কোনো কথা নাই। আমি ওর রাগ দেখে বললাম, নাস্তাই করব না বলেই নাস্তার টেবিলে উঠে আসলাম। ভাবলাম আমার রাগ ভাঙাতে পিছন পিছন আসবে, ও মা, কিন্তু আসলো না। কিছুক্ষণ পর মাইশা নাস্তা নিয়ে আসলো আর আমার সামনে দিতেই আমি ধাক্কা দিয়ে প্লেট সরিয়ে দিলাম, আবার দিল, আবার সরিয়ে দিলাম, কিন্তু এইবার মেসেজ করলো, এখন যদি কেউ না খায়, হাতের কাছে বেলনা এটা দিয়ে মাথায় মারবো। এসএমএসটা দেখে তাড়াতাড়ি নাস্তা নিয়ে বসলাম। রুটি ছিঁড়ে ডিম ভাজিটা গপ করে মুখে দেব, তখনই মাইশার কথা মনে পড়লো। নিজে মুখে না দিয়ে মাইশার মুখের দিকে হাত বাড়ালাম রুটিটুকু নিয়ে। মাইশা তখন চেয়ার ধরে দাঁড়িয়েছিল, হাত বাড়াতেই রুটিটুকু খেয়ে নিল, আবার দিতেই মাইশার চোখে পানি। কেন জানি না, মাইশার চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আসলো। তখন মাইশা এসে আমার গলা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, এত ভালোবাসো কেন আমায় তাহলে? আমার কষ্ট কেন দাও আমায় তুমি? জানো, কাল রাতে কত চিন্তায় ছিলাম, 2 চোখের পাতা এক করতে পারিনি। আজ তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এবার বসে নাস্তাটা করো, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলছো। আজ কিন্তু থানায় যেতে পারবে না বলে দিলাম, গেলে কিন্তু। আচ্ছা লক্ষ্মী, যাব না। হয়েছে, আর পাম দিতে হবে না, ঠিকই চলে যাবে। আমি তোমাকে নিয়ে যাব। এই, আমরা আজ ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, নিয়ে যাব? আচ্ছা নিয়ে যাব। এক্ষুনি যাব? এখনই? এক্ষুনি। ওকে। রাত 10টা বাজে রকির বাসায় কলিং বেলটা বেজে উঠল। সেদিন রকি বাসা একাই ছিল। রকি তখন কিছুটা ভাবনায় পড়ে, এত রাতে কে আসলো, আবার কলিং বেলটা বেজে উঠল। এবার রকি দরজাটা খুলে দিল। খোলার সাথে সাথে একটা ইঞ্জেকশন মেরে দেয় মাস্ক পরা একজন ব্যক্তি, আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় রকি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে নিজেকে উলঙ্গ, হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সামনে একটা ক্যামেরা বসানো, যা রকির, আর ল্যাপটপটা হাতে একটা 5 ফুট মিলি প্যারাসুটের বোতল। সেটা দিয়ে মাস্ক পরা ব্যক্তি রকির কাছে গেল আর রকির পিঠের উপর বসে রকির পায়ুপথে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। তখনই মাস্ক পরা ব্যক্তি পকেট থেকে নতুন একটা ব্লেড বের করে পায়ুপথে কেটে বড় করে দিল আর কয়েকবার প্যারাসুটের বোতল দিয়ে বুঝতেই পারছেন, আর সব ভিডিও করা হচ্ছে। তারপর সারা শরীরে একটু একটু করে কেটে লবণ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল। রকির মুচড়ে উঠে পড়ে, কিন্তু পারে না, হাত পা বাঁধা। তারপর রকির গোপনাঙ্গটা কেটে ফেলা হলো এবং সেটা তার পিছনে দেওয়া হলো, যাতে বাকি ধর্ষকেরা এই থেকে শিক্ষা পায় ধর্ষণের ফল কি। তারপর বুক কেটে লেখা হলো ব্ল্যাক ভাইরাস, আর ভিডিওটা রকির আইডিতে আপলোড করা হলো। তারপর ব্ল্যাক ভাইরাস উধাও। সকালবেলা মায়েশা রিয়াদের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকেই দেখে কনস্টেবলের ফোন। কনস্টেবল বলল, স্যার, রকি তো শেষ, ব্ল্যাক ভাইরাসের হাতে। রিয়াদ উঠতে যাবে কিন্তু পারছে না। উঠতে গেলে শক্ত করে জড়িয়ে ধরে মায়েশা। তখন রিয়াদ মায়েশাকে বলল, এই আমাকে যেতে হবে, খুব ইমার্জেন্সি। মায়েশা ভাব নিয়ে বলল, এত সকালে কই যাবা? থানায় যেতে হবে।
না গেলে হয় না। আজ তোমাকে ছাড়তে মন চাইছে না জান। আরে পাগলি বউটা, আমাকে যেতে হবে যে। আর একটু থাকো না। সোনা পাখি, আমাকে এখন যেতে হবে, প্লিজ যান, ছাড়ো এখন। মাইশা মাথাটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আমিও যাবো, নিয়ে যাবা? এই তো সুযোগ, ওকে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমাকে করে করে ওয়াশরুমে নিয়ে যাও। আরে পাগলি বউয়ের, আচ্ছা চলো যেতে, গোসল করে দেব। না না, তার প্রয়োজন নেই, শুধু নিয়ে যাও। আমি মাইশাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। পাগলেটা মাঝে মাঝে পাগলামি একটু বেশি করে। তারপর দুজনে ফ্রেশ হয়ে বের হলাম। সেই রকির বাসার নিচে যেতেই মাইশা বলল, এত লোকজন কেন বাসায়? ভিতরে গেলে দেখতে পাবা। দুজন ভিতরে গেলাম। মাইশা রকির লাশটা দেখে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমাকে নিয়ে চলো, আমি এখানে এই মুহূর্তে থাকবো না। কেন, কি হয়েছে? মাইশার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখতে পেলাম। খুব ভয়ে আছে ম্যাডাম। আমি বাসায় যাব, প্লিজ রেখে এসো। আমার একটু কাজ আছে, তুমি নিচে গাড়িতে গিয়ে বসো, আমি কাজটা শেষ করে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। মাইশা চলে গেল। তখন আমি লাশটা দেখলাম। উলঙ্গ ছিল লাশটা, পাইপটা কিছু দিয়ে কাটা, রক্তে মেঝে হয়ে একদম লাল হয়ে গেছে। হঠাৎ ল্যাপটপের দিকে চোখ গেল, আর একটা ক্যামেরা বসানো ছিল। ভাবলাম ল্যাপটপের ভিতরে কিছু থাকলেও থাকতে পারে। ল্যাপটপটা চার্জ ছিল না, চার্জে দিয়ে অন করলাম। অন করতে ব্ল্যাক ভাইরাস নামে একটা ফোল্ডার দেখতে পেলাম। ভিতরে একটা ভিডিও ছিল। ওপেন করে দেখলাম রকিকে কিভাবে মারা হয়েছে। কিন্তু খুনি মাস্ক পরা ছিল। এখন খুনি মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না। এমন সময় নীল আসলো, দেখলো রকির দেহটা পড়ে আছে। নীল দেখে কিছুটা মুচকি হাসলো। হাসার সময় রিয়াদ দেখে ফেললে। সাথে সাথে রিয়াদ নীলকে ধরে বসে, আপনি লাশ দেখে হাসলেন কেন? লাশ দেখে হাসলাম কই? আমি মাত্রই দেখলাম আপনি হাসছেন। থানায় নিয়ে 4-5টা দিলেই বের হয়ে আসবে। আজকে আমাকে যে হাস্যকর একটা মেসেজ করছে সেটা দেখে মুখে হাসি চলে আসছে। কই দেখি। নীল ফোনটা বাড়িয়ে দিল। রিয়াদ ফোনটা হাতে নিয়ে দেখলো আসলেই একটা হাস্যকর কথা, যা দেখে রিয়াদও মুচকি হাসে। তখন রিয়াদ বলে, সরি ভাই। পুলিশ তো কিছু হলে সন্দেহ একটু বেশি করে। ঠিক আছে, কোনো ব্যাপার না। নীল ফোনটা হাতে নিয়ে মুচকি হাসে, কারণ ওটা স্ক্রিনশট ছিল অনেক আগের। সেটা দেখে বোকা বানিয়েছে। রিয়াদ গাড়িতে বসে মাইশাকে বলল, তুমি এত ভয় পেলে ওই ছেলেকে দেখে? মাইশা কোনো কথা বলে না, কিন্তু কিছু একটা ভাবছে। রিয়াদ আবার ডাকলো, মাইশা কথা বলো, চুপ করে আছো কেন? মাইশার ধ্যান তখন ভাঙতে বলে উঠল, কি হয়েছে? কি হয়েছে বলো তো, আজ এমন করছো কেন? আগে বাসায় চলো, সব বলবো। যে ছেলেটা মার্ডার হয়েছে সেই ছেলেটা ধর্ষক ছিল। তখন রিয়াদ পকেট থেকে ফোনটা বের করে মিঠুর পিকটা দেখায় আর বলে, একে তুমি চেনো? মাইশা ছবিটার দিকে তাকিয়ে বলল, এটাও ধর্ষক ছিল। তখন রিয়াদ বলল, মাইশা জান পাখি, তুমি এখন খুশি? মাইশা মাথা নেড়ে, আমি খুশি, কারণ আজ আমার ধর্ষকের শাস্তি হয়েছে। মাইশা এই কাজ করলো কে? কেউ একজন দরজার ওপাশ থেকে বলে উঠল, আমি বলছি কে করলো এই কাজ। রিয়াদ নীলকে দেখে খুব অবাক হয়। তুমি এখানে আর কি জানো? আমি অনেক কিছুই জানি যা আপনি জানেন না। পুলিশ অফিসার রিয়াদ। রিয়াদকে তখন নিচের আইডি কার্ডটা দেখিয়ে বলল, সিআইডি নীল। রিয়াদের তখন গলা শুকিয়ে যায়। আচ্ছা, আপনার এখানে কি কাজ? কাজ আছে, আমি কিছু ফেরত দিতে এসেছি। কি ফেরত দিতে এসেছেন? এই ঘড়িটা ফেরত দিতে এসেছি, আর বলতে এসেছি কোনো প্রমাণ রাখবেন না। তখন মাইশা ঘড়িটা দেখে বলে, এটা তোমার ঘড়ি? নীল রিয়াদের হাতে ঘুড়ি দিয়ে বলল, ভয় পাবেন না, আমি কোনো রিপোর্ট তৈরি করব না আপনার নামে। আপনি যা করছেন একদম ঠিক করেছেন। বলে নীল চলে গেল। কিন্তু মাইশা কিছুই বুঝতে পারল না। রিয়াদের মনে ভয়, কারণ এবার ব্ল্যাক ভাইরাসটা সে নিজে। নীল এবার সোজা বাসায় গেল আর সবাইকে ডেকে জড়ো করলো। সেদিন সবার সাথে আমার এক্স মালিহাও ছিল। মালিহাকে আমার বাসায় দেখে অবাক হলাম আর জিজ্ঞেস করলাম, তুমি আমার বাসায় কি মনে করে? বাবা তখন বললেন, তোকে চাকরি দিয়ে এসেছে, সেদিন নাকি ইন্টারভিউ দিতে গেছিলি। আমি বলি আঙ্কেল। কি বলবো মা, বলো। আমি নীলকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ওকে জব দিতে আসেনি, বিয়ে করার জন্য কথা বলতে এসেছি। আমি আমার বাবার সাথে কথা বলেছি, কিন্তু সে আসতে পারবে না, কাজে ব্যস্ত আছে। তাই বিহারের মতো নিজেই আসতে হলো, কারণ নীলকে অনেক ভালোবাসে। কিন্তু আমার সাথে তো বেকার মা। থাকুক বেকার, আমার কোনো সমস্যা নেই।
আমি যে জন্য ডাকছিলাম তা হলো, কিন্তু এমন সময় বাবা ধমক দিয়ে থামিয়ে দিলেন আর বললেন, তোর ফালতু কথা শোনার ইচ্ছে নাই। মেয়েটি কি বলতে এসেছে বলো। আজ বেকার বলে বাবা ভালোবাসার মানুষটির সামনেও কথা শুনিয়ে দিলেন, কিন্তু তারা জানে না এখন তারা যা শুনবে তাতে করে স্বপ্ন মনে হবে তাদের কাছে। কেউ যখন আমার কথার গুরুত্ব বুঝলো না, তখন আমার কোমর থেকে পিস্তলটা বের করে টেবিলের উপর রাখলাম। প্রথমে ভাইয়া দেখে বলল, নীল, তোর এটা কি? তখন বাবা তাকিয়ে দেখে একটা পিস্তল। সবাই দেখে অবাক হয়ে যায়, আর বাবা বলতে থাকে, রাসেলের মা, তোমার ছেলে সন্ত্রাসী হয়ে গেছে। আজকাল সে কি করছে দেখো দেখো। তখন হাতে থাকা আইডি কার্ডটা টেবিলের উপর রাখি। ভাইয়া কার্ড দেখে বলে, এটা কি? ভাইয়া হাতে নিয়ে দেখে আমার আইডি কার্ড। পরে দেখে আমি সিআইডি। তুই সিআইডিতে জব করিস? কথাটা শুনে বাবা আইডি কার্ড ভাইয়ের হাত থেকে নেয়, দেখে বলে, নীল, তো জব হলো কবে? আগে বলিস নি। আমার ছেলে এত বড় চাকরি করে আর আমি জানি না। কবে হলো চাকরি সিআইডিতে? 1 বছর আগে হয়েছে। আগে বলিস নি কেন? বলা নিষেধ ছিল। তাহলে চাকরি খুঁজছে কেন? ওটা আমার ডিউটি ছিল। আমি কিছু বলবো তার আগেই বাবা বললেন, আমি জানি এভাবে সবাইকে কেন ডাকলি। দেখ নীল, তুই বেগায় বলে অনেক কথা বলেছি। তার কারণ হলো তুই কোনো একটা কাজ বা জব কর। মুখে হাসি এনে, জানি বাবা তুমি কি বলবে, যা বলছো আমার ভালোর জন্যই বলছো, কিন্তু আজ এসব বলো না খুশির দিনে। আচ্ছা ঠিক আছে। কিন্তু হঠাৎ মালিহা চলে যাচ্ছে। নীল পিছন পিছন গেল গেট পর্যন্ত, তারপর ডেকে বলল, চলে যাচ্ছ যে? তুমি এখন ভালো একটা জব করো, নিশ্চয়ই আমার চাইতে ভালো একটা মেয়ে বিয়ে করবে। আমি তো আর বিয়ে করতাম অন্য কাউকে, কিন্তু যখন পাত্রী নিজে নিজেই হাজির হয়ে বিয়ে না করে উপায় আছে? সত্যি বলছো নাকি মজা করছো? তোমার মজা মনে হচ্ছে, তাহলে জড়িয়ে ধরে একটা চুমু খাই এখানে। মালিয়া তখন নীলকে জড়িয়ে ধরে। গল্পটি এখানেই শেষ। ভুল ত্রুটির ক্ষমার দৃষ্টিতে দেখবেন।